নমস্কার সকলকে, শুভ সন্ধ্যা। রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকে এক বিশেষ আলোচনা সভা। আজকের আলোচনার বিষয় হলো গবেষণাপত্র রচনা, কিছু প্রাথমিক ধারণা। আলোচক অধ্যাপক নির্ঝর মুখার্জি। আমি অধ্যাপক নির্ঝর মুখার্জিকে অনুরোধ করব আজকের এই বিশেষ আলোচনাটি শুরু করার জন্য। ঠিক আছে, আমি তাহলে শুরু করি। আমি তাহলে বলা শুরু করছি। হ্যাঁ স্যার। আচ্ছা, ফেসবুকে কি ফেসবুকে লাইভ হচ্ছে, তাই তো? হ্যাঁ, ফেসবুক আর ইউটিউবে ফেসবুকে লাইভ হচ্ছে। হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি লিংকটা পাঠাচ্ছি, ওটা শেয়ার। হ্যাঁ, একটু ওই সব জায়গায় একটু পাঠিয়ে দেওয়া হোক। হ্যাঁ, ফেসবুকে এবং ঠিক আছে। মোটামুটি লোকজন অনলাইন হওয়া শুরু করে দিয়েছে। প্রকাশ, লোকজন কি অনলাইন? তুমি এটা দেখতে পারবে, ফেসবুকে কি লোকজন অনলাইন হওয়া শুরু করে দিয়েছে? কারণ দর্শক না এলে তো শুরু করাটা খুব একটা হ্যাঁ, শুরু করে দিয়েছে। শুরু করে দিয়েছে তো? বাহ, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, আরেকবার নমস্কার। আমি ঠিক আছে। আচ্ছা, আমি আজকে আলোচনা কয়েকটা কথা বলি। হ্যাঁ, কয়েকটা কথা বলছি। সেটা হচ্ছে যে আজকে বলা, এটা কিন্তু মানে সকলের জন্য নয়। মানে বিশেষ করে এক্সপার্ট যারা বা যারা রাষ্ট্রবিজ্ঞানের অভিজ্ঞ ছাত্র অথবা রাষ্ট্রবিজ্ঞানের মানে অধ্যাপক বা সিনিয়র স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে হয়তো এই আলোচনা অনেকটা মানে রেপিটেটিভ বা একঘেয়ে বা বোরিং বা অত্যন্ত বেসিক মনে হতে পারে। ঠিক আছে, কিন্তু এখানে আমি বলবো আমার আজকে আলোচনাটা হচ্ছে ছাত্রদের জন্য, বিশেষ করে বাংলা মাধ্যমের ছাত্রদের জন্য, যাদের গবেষণাপত্র লেখায় সেরকম কোনো এক্সপোজার হয়নি। তাই আমি রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রে প্রচুর বড় বড় অধ্যাপকরা আসেন, তারা অনেক গূঢ় গম্ভীর বিষয় নিয়ে অনেক গুরুত্বপূর্ণ জ্ঞানবাণী দিয়ে যান, অনেক গুরুত্বপূর্ণ তাত্ত্বিক বিষয়ে আলোচনা করেন। তো আমি আগে থেকেই বলছি, আজকের আলোচনা কিন্তু সেই স্তর দিয়ে দেখতে গেলে অতটা গুরুত্বপূর্ণ, অতটা মানে অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু আমি যেটা বলছি কিন্তু অতটা গম্ভীর হবে না বা অতটা তাত্ত্বিক ভাবে গভীর হয়তো হবে না। তার কারণ হচ্ছে আমি কয়েকটা অত্যন্ত বেসিক জায়গা ধরবো। তো আমি একটু বলি যে আজকের আমার এই বিষয়টার সাথে রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের সাংগঠনিক স্থাপনা এবং তার উদ্দেশ্য এবং আমার শিক্ষক হিসেবে মানে আমার একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র এবং শিক্ষক হিসেবে অভিজ্ঞতার ওতপ্রোতভাবে জড়িত। তো কথাটা হচ্ছে এই আজকের এই যে বিষয়টা, এটা আমার কাছে অত্যন্ত পার্সোনাল, এবং নারীবাদীরা যেভাবে বলবে দ্য পার্সোনাল ইজ পলিটিক্যাল। তো এটা অত্যন্ত মানে ব্যক্তিগত এবং এটা অত্যন্ত ভাবে একাডেমিক্যালি প্রয়োজন। কেন বলছি, এখানে আমি একটু মানে ঘটনাটা দিয়ে শুরু করি। প্রকাশ আমার সাথে যোগাযোগ করে, তো আমাকে বলে যে রিসার্চ মেথোডোলজি এবং গবেষণা নিয়ে একটা লেকচারের সিরিজ হচ্ছে, সেখানে আমাকে অনুরোধ করা হয় একটা বক্তৃতা দেওয়ার জন্য। তো খুব ভালো কথা। তো আমাকে এই স্বাধীনতাটা দেওয়া হয় যে আমি কিসের ওপর বলবো এটা বলার জন্য। তো সেই জায়গায় আমি প্রথমে খুবই খুশি হই, কারণ রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের সাথে আমি অনেকদিন ধরে জড়িয়ে আছি এবং ভবিষ্যতে আরো মানে গভীরভাবে জড়াতে চাই। তো এখানে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে আমার প্রায় মানে আমি যদি সব রকম মানে অভিজ্ঞতা মিলিয়ে বলি, পার্ট টাইম ফুল টাইম মিলিয়ে মিশিয়ে আমার 6 বছরের ওপর অধ্যাপনার মানে অভিজ্ঞতা রয়েছে। এবং আমি ছাত্র হিসেবে আমি ভারতের এডুকেশন সিস্টেমটা দেখেছি, পশ্চিম বাংলার এডুকেশন সিস্টেম দেখেছি। সেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, সেন্ট জেভিয়ার্স কলেজের মতো জায়গায় আমি যেমন এডুকেশন সিস্টেমটা দেখেছি, এবং
তথাকথিত পিছিয়ে পড়া জেলার এডুকেশন সিস্টেমটাও আমি দেখেছি। এছাড়াও আমার সৌভাগ্য হয়েছে মানে ভারতের বাইরে এশিয়ার এডুকেশন সিস্টেমকে প্রত্যক্ষ করার, এছাড়া ইউরোপ এবং আমেরিকাতেও পড়াশোনা করা এবং সেখানকার এডুকেশন সিস্টেমটা প্রত্যক্ষ করার আমার অভিজ্ঞতা হয়েছে। সেখানে একটা জিনিস আমাকে খুব ব্যথিত করেছে যে আমাদের বাংলায়, আমি মূলত পশ্চিমবঙ্গ ধরেই কথাটা বলছি, আমাদের বাংলায় বিশেষ করে বাংলা মিডিয়াম ছাত্রছাত্রীদের জন্য সেরকম ভাবে এক্সপোজারের কোনো সুযোগ করে দেওয়া হয়নি গবেষণার জন্য। এবং গবেষণা ব্যাপারটা কি, এই নিয়ে এখানে অনেক স্কলারদের, এমনকি মানে মানে বলতে বাধ্য হচ্ছি, আমি কাউকে মানে ব্যক্তিগত আক্রমণ করছি না, কিন্তু বলতে বাধ্য হচ্ছি, প্রচুর রিসার্চ স্কলারদের, তাদের মধ্যে অনেকে অধ্যাপনাও করছেন, তাদেরও গবেষণা নিয়ে কিছু বেসিক ধ্যান ধারণার অভাব রয়েছে। এবং এই যে অভাবটি রয়েছে এটা কিন্তু বাংলা মিডিয়াম ছাত্রছাত্রীদের মধ্যে বেশি, কারণ এটা অবশ্যই গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রশ্নগুলোর সাথে জড়িত, যে পাবলিক এডুকেশন সিস্টেম বা মানে সরকারি শিক্ষা ব্যবস্থার এই দৈন্যদশা কেন। তো যাই হোক, এখানে তো আমরা রাজনীতি করতে আসিনি, রাজনীতি নিয়ে আলোচনা করতে এসেছি। তো সেই জন্য আমি এখানে বলবো যে যাই হোক, যে মোদ্দা কথায় আসি, যে বাংলা মিডিয়াম ছাত্রছাত্রীদের জন্য বিশেষ করে, এমনকি মানে কিছু তথাকথিত এলিট কলেজের ছাত্রছাত্রীদের মধ্যেও এই রিসার্চ মেথোডোলজি এবং রিসার্চ ট্রেনিং সেরকম ভাবে হয়নি। তো সেই জন্য আমি দেখছি যে তারা আন্ডার গ্রাজুয়েটেড ডিসার্টেশন লিখছে, মাস্টার্স ডিগ্রি স্টুডেন্টরা তারা পেপার লিখছে, কি তারা মানে জার্নালে আর্টিকেল ছাপাচ্ছে, সেটা আমাকে পরামর্শ করছে, দেখতে বলছে, কিন্তু তারা এমন ভাবে লিখছে যে জানো এটা একটা, তারা কোনো লিটল ম্যাগাজিনের জন্য লেখা লিখছে কিংবা সাপ্তাহিক পত্রিকার জন্য লেখা লিখছে। মানে একাডেমিক রাইটিং যাকে বলে বা রিসার্চ পেপার লেখা যাকে বলে, সেটা নিয়ে কারুরই কোনো সেরকম কংক্রিট ধারণা নেই। কথাগুলো হয়তো শুনতে ভালো খারাপ লাগবে, কিন্তু আমি প্র্যাকটিক্যাল সিচুয়েশনটা ধরে বলছি। সেই জন্যে আমি আজকে আমার টপিকটাকে খুব মানে স্পেসিফিক রেখেছি, অত্যন্ত বেসিক রেখেছি এবং স্পেসিফিক রেখেছি। অত্যন্ত বেসিক কেন, কারণ যারা হয়তো অ্যাডভান্স স্টুডেন্টস বা যাদের হয়তো মানে রিসার্চ মেথডস নিয়ে অ্যাডভান্স প্রশ্ন আছে, তারা হয়তো মানে দুর্ভাগ্যজনকভাবে আজকের লেকচারে হয়তো বোর ফিল করবে। আমি দুঃখিত, কিন্তু আমার আজকে লেকচারের মূল বিষয় হচ্ছে মানে বাংলা মিডিয়াম স্টুডেন্টদের জন্য একটা গবেষণা সম্পর্কে কিছু বেসিক আন্ডারস্ট্যান্ডিং তাদেরকে দেওয়া। এবং রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রকে আমি আবার ধন্যবাদ জানাই, কারণ রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্র যেটা করছে সেটা হচ্ছে যে মানে পিছিয়ে পড়া ছাত্রদের জন্য, যাদের হয়তো এতটা এক্সপোজার নেই, তাদেরকেও কিন্তু অনলাইনের জামানায় তাদেরকে কোয়ালিটি একাডেমিক রিসোর্সেস, অত্যন্ত গুরুত্বপূর্ণ একাডেমিক রিসোর্সেস তাদেরকে প্রোভাইড করা। তো সেখানে তারা অত্যন্ত স্বনামধন্য ও মানে প্রফেসরদের আনছেন, ও অত্যন্ত বড় বড় মানে তাত্ত্বিকদের কাছে
হ্যালো হ্যালো, প্রকাশ শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাকে শোনা যাচ্ছে? আচ্ছা, যাই হোক, কোনো যান্ত্রিক গোলযোগের জন্য আমি বেরিয়ে গেছিলাম, হঠাৎ দেখলাম স্ক্রিনটা ব্ল্যাঙ্ক হয়ে গেল, ভাবলাম আমার ক্যামেরাটাকে হয়তো অফ করে দেওয়া হয়েছে বা কিছু, তারপর দেখলাম আমাকে পুরো স্ট্রিম ইয়ার্ডের হোম পেজে নিয়ে যাওয়া হয়েছে। যাই হোক, শুনুন, হ্যাঁ শুরু করো। তো যাই হোক না, আমি আমি কন্টিনিউ করছি। তো যাই হোক, আমি আজকে যে কথাগুলো আলোচনা করব এই নিয়ে, মানে গবেষণা, মানে রিসার্চ মেথোডোলজি। হ্যাঁ, রিসার্চ মেথোডোলজি তো একটা বিশাল বিষয়। হ্যাঁ, এটা নিয়ে অনেক কিছু বলার আছে, কিন্তু আমি আজকে এত কিছু বলবো না, কয়েকটা বেসিক জিনিস বলবো। ওকে, আমি কয়েকটা বেসিক জিনিস নিয়ে বলবো। সেটা হচ্ছে যে দেখো, প্রথমে আমি একটা প্রথম আজকে এটা আমার আলোচ্য বিষয়, সেটা হচ্ছে একটি সাধারণ রচনা বা জার্নালিস্টিক রাইটিং এর থেকে একটি গবেষণাপত্র কিভাবে আলাদা। মানে সাধারণ রাইটিং বা কমন একটা মানে লেখা আর একটা রিসার্চ পেপারের মধ্যে কি পার্থক্য, তার মানে অর্ডিনারি রাইটিং এন্ড একাডেমিক রাইটিং এর মধ্যে পার্থক্যটা কি, এইটা আগে আমাদের বুঝতে হবে। তো এই ধরে আমি কয়েকটা বেসিক কথা বলবো। আচ্ছা, এখানে আমি একটা কথা বলে দিই, একটা ভুল ধারণা আমি গোড়ায় সংশোধন করে দিতে চাই। সাধারণ রচনাকে কিন্তু লঘু বা খাটো করা হচ্ছে না। সাধারণ রচনা যেটা আমরা ধরো খবরের কাগজে পড়ে থাকি, কিংবা সাপ্তাহিক বা মাসিক পত্রিকায় পড়ে থাকি, কিংবা লিটল ম্যাগাজিনে পড়ে থাকি, বা যে ধরনের লেখা আমাদের কলেজ ম্যাগাজিনে বেরোয় বা যে কোনো সাধারণ জায়গায় বেরোয়, সেগুলোকে আমি কখনোই ছোট করছি না। সেখানে সেখানে অবশ্যই খুব ভালো ভালো লেখা দেওয়া যায়, সে পড়া যায়, এবং ব্যাপারটা হচ্ছে সেই সাধারণ লেখা হচ্ছে সাধারণ মানুষের জন্য। এবার ব্যাপারটা হচ্ছে আমাদেরকে যদি মানে জ্ঞানী গুণী মানুষ হতে হয়, তাহলে একটি সাধারণ ভাবনা হচ্ছে আমাদের ভালো খবরের কাগজ পড়া উচিত, কিংবা অনলাইন জার্নাল, বা আমাদের এমনি সাধারণ যে মেসেজ, যে ম্যাগাজিন থাকে সেগুলো পড়া উচিত। তো খবরের কাগজ এবং পত্রিকায় আমাদের পড়া উচিত, কিন্তু মাথায় রাখতে হবে খবরের কাগজে যে লেখা বেরোয় বা পত্রিকায় যে লেখা বেরোয়, সেই লেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে, ভালো লেখা হতে পারে, কোনো লেখা ভালো হতে পারে, কোনো লেখা খারাপ হতে পারে, বা যাই হোক হতে পারে, কিন্তু এগুলো কিন্তু একাডেমিক রাইটিং নয়। একাডেমিক রাইটিং হচ্ছে পিয়ার রিভিউড যে জার্নাল গুলো হয়, যেগুলো একাডেমিক্যালি পিয়ার রিভিউড করা হয়, যেগুলো একাডেমিক স্ট্যান্ডার্ডে যেগুলো চলে, তো এগুলো হচ্ছে একাডেমিক জার্নাল। তাই একাডেমিক পত্রিকা বা গবেষণা পত্রিকা এবং সাধারণ পত্রিকার মধ্যে পার্থক্য আছে। এর মানে আমি বলছি না যে সাধারণ পত্রিকার কোনো দাম নেই, আমি বলছি না যে সাধারণ পত্রিকার কোনো দাম নেই, অথবা সাধারণ পত্রিকা কোনো দাম নেই, এটা আমি বলছি না কিন্তু। হ্যাঁ, এবার সাধারণ পত্রিকার মধ্যে ভালো খারাপ অবশ্যই আছে, ঠিক আছে? এটা সবাই বুঝলে যে সাধারণ পত্রিকাকে খারাপ বলা হচ্ছে না, কিন্তু সাধারণ পত্রিকার মধ্যে ভালো পত্রিকা আছে, ভালো খারাপ আছে। এটা কিন্তু কথাটা হচ্ছে সাধারণ পত্রিকা সেটা যতই ভালো হোক, সেটা কিন্তু একাডেমিক পত্রিকা নয়। সাধারণ পত্রিকার কয়েকটা উদাহরণ হচ্ছে, ধরো সন্দেশ, দেশ, বা তোমার আনন্দলোক, আনন্দ মেলা, এগুলো, বা তোমার খবরের কাগজ তো আমরা জানি, বর্তমান, আনন্দবাজার পত্রিকা, টেলিগ্রাফ, টাইমস অফ ইন্ডিয়া, এরকম হাজারো মানে সংবাদ মাধ্যম আছে, সংবাদ পত্রিকা আছে। আবার এরকম অনেক তোমার নন একাডেমিক ম্যাগাজিনস আছে, ঠিক আছে? আনন্দ মেলা, আনন্দলোক, দেশ, এগুলো হচ্ছে ম্যাগাজিন, এগুলো কিন্তু নন একাডেমিক। আচ্ছা, নন একাডেমিক মানে কিন্তু খারাপ নয়, নন একাডেমিক হচ্ছে একটা আলাদা ক্যাটাগরি। ওকে, এটা হচ্ছে নন একাডেমিক। আচ্ছা, একাডেমিক তাহলে কি? একাডেমিক জার্নাল হয়। একাডেমিক জার্নালের উদাহরণ কি? ইকোনমিক এন্ড পলিটিক্যাল উইকলি, ইপিডব্লিউ, তারপরে সোশ্যাল সায়েন্সেস ইন পার্সপেক্টিভ, তারপর ধরো তোমার ইন্ডিয়ান পলিটিক্যাল সায়েন্স রিভিউ, আইপিএসআর, ঠিক আছে?
তারপর ইন্ডিয়ান জার্নাল অফ পলিটিক্যাল সায়েন্স, IJPR। আমি পলিটিক্যাল সায়েন্সেরই বলছি, এরকম আরো হাজারো মানে বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন একাডেমিক জার্নাল আছে। আমি এটা বলছি বেসিক্যালি ছাত্রদের একদম বিগিনার লেভেল থেকে পার্থক্যটা বুঝতে। ওকে, তাই ইন্ডিয়ান জার্নাল অফ পলিটিক্যাল সায়েন্স আর তোমার ধরো তোমার কি বলে ইন্ডিয়ান জার্নাল অফ হিস্টোরিক্যাল রিসার্চ, ওকে, অথবা এরকম সায়েন্স, আর্টস, কমার্স বিভিন্ন মানে স্ট্রিমের বিভিন্ন সাবজেক্টের এরকম বিভিন্ন তোমার কি বলে জার্নাল আছে, ঠিক আছে। মানে আশা করি মানেটা তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। ওকে, যে সাধারণ পত্রিকা আর তোমার একাডেমিক পত্রিকা, এবার পার্থক্যটা কি? দেখো, সাধারণ পত্রিকা হচ্ছে সাধারণ মানুষের জন্য, যেটা সবাই পড়তে পারবে এবং এটা হচ্ছে সিম্পল টু রিড। ওকে, এটা হচ্ছে সিম্পল টু রিড। কিন্তু একাডেমিক রাইটিং হচ্ছে স্পেশালিস্টদের জন্য, মানে যেখানে একাডেমিক্স এর ব্যাপারে মানে পড়াশোনার ব্যাপারে তাত্ত্বিকভাবে খুব গভীরে লেখা হয়েছে। আচ্ছা, এইবার আমি আসি। আচ্ছা, আবার এখানে বলা হচ্ছে যে একাডেমিক রাইটিং কিন্তু একটা স্পেশাল ফর্ম অফ রাইটিং, যেটা কিন্তু আমাদের ওই মানে সাধারণ রাইটিং এর চেয়ে আলাদা। এর মানে এই নয় যে সাধারণ রাইটিংটা ভালো নয়। আরে দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো জিনিয়াসরা তোমার কি বলে সাধারণ পত্রিকায় লেখা লিখে গেছে, সাধারণ রচনা লিখেছে। ওকে, তাই সাধারণ রচনাকে আমি 5 বারের জন্য রিপিট করছি, সাধারণ রচনাকে ছোট করা হচ্ছে না, কিন্তু একাডেমিক রাইটিং আর সাধারণ রচনার মধ্যে পার্থক্য আছে। এমনকি এটাও হয় বিদেশে অনেক বই আছে, যেমন ধরো একটা খুব খুব গুরুত্বপূর্ণ বই আছে যেটা হচ্ছে তোমার কি বলে যেটা তোমার মানে এই কম্পারেটিভ পলিটিক্স বা তুলনামূলক রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বই, যেটা গত কয়েক বছরে লেখা হয়েছে, ওয়াই নেশনস ফেল, আচেমোগলু অ্যান্ড রবিনসন। তো আচেমোগলু এবং রবিনসন মিলে এই বইটি লিখেছেন যে ওয়াই নেশনস ফেল। এবার এই বইটার দুটো ভার্সন আছে, একটা হচ্ছে একাডেমিক ভার্সন, আরেকটা হচ্ছে নন একাডেমিক ভার্সন। তার মানে কিছুটা বুঝলে? মানে এই একই বই, এর যে নন একাডেমিক ভার্সন, এটা সাধারণ মানুষের জন্য কমন ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে, সাধারণ ভাষায় লেখা হয়েছে। কিন্তু এই একই বইয়ের যে তোমার একাডেমিক ভার্সন আছে, সেটা কিন্তু অনেক কমপ্লিকেটেড ভাষায়, একাডেমিক তাত্ত্বিক ভাবে লেখা হয়েছে। এবার দেখো, এই বইটায় তুমি কি বলে দুটো ভার্সনই পাচ্ছ, কিন্তু ম্যাক্সিমাম বইতে সেরকম হয় না। কিছু বইয়ে যেটা হচ্ছে তোমার ধরো সাধারণ বই, আবার কিছু বই আছে যেটা হচ্ছে একাডেমিক বই, ঠিক আছে। তো এবার রচনার ক্ষেত্রে যেমন তোমার সাধারণ রচনা আর একাডেমিক রচনা আলাদা হয়, তেমনি বইয়ের ক্ষেত্রেও সাধারণ বই আর ধরো একাডেমিক বই এর পার্থক্য আছে, ঠিক আছে। তো যাই হোক, এবারে আমার যেটা বলার, সাধারণ লেখা আর একাডেমিক লেখার মধ্যে যে পার্থক্য, এটা আমাদের বুঝতে হবে। দেখো, প্রথম যে জিনিসটা হচ্ছে, আচ্ছা এবার আমি একদম টু দ্য পয়েন্ট ফিরে আসি। গবেষণাপত্র রচনা কিন্তু হচ্ছে ফর্ম অফ একাডেমিক রাইটিং, ঠিক আছে। গবেষণাপত্র রচনা কিন্তু সাধারণ ভাষায় সাধারণ রচনার মতো হবে না। আচ্ছা, আমি আবার বলছি, এর মানে কিন্তু আমি সাধারণ রচনাকে ছোট করছি না, কিন্তু সাধারণ রচনা লেখার থেকে তোমার একাডেমিক রচনার মধ্যে কয়েকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। কয়েকটা গুরুত্বপূর্ণ পার্থক্য বলি। নাম্বার 1, রেফারেন্সিং অ্যান্ড স্টাইল। রেফারেন্স দেওয়া এবং রেফারেন্স স্টাইল অত্যন্ত রিগোরাস অ্যান্ড ইম্যাকুলেট হতে হবে। মানে তোমাদের একাডেমিক রাইটিং এ তুমি যা যা লিখছো, সেই জায়গায় খুব সুদৃঢ়, খুব সুন্দরভাবে তোমাকে কিন্তু সেখানে রেফারেন্স ধরে প্রত্যেকটা লেখাকে, প্রত্যেকটা যে বাক্য লিখছো সেটা কোন জায়গা থেকে আসছে একদম স্পেসিফিক্যালি কিন্তু তোমাদেরকে সোর্সেস দিতে হবে। আর ওই একাডেমিক সোর্সেস গুলোকে একাডেমিক প্রপার ফরম্যাটে সাইটেশন করতে হবে। আচ্ছা, এবার সাইটেশন করার বিভিন্ন ফরম্যাট থাকে, ঠিক আছে। পৃথিবীতে বিভিন্ন ফরম্যাট আছে, যেমন তোমার হার্ভার্ড স্টাইল, MLA স্টাইল, শিকাগো স্টাইল, APA স্টাইল, অক্সফোর্ড স্টাইল, ভ্যাঙ্কুভার স্টাইল, আরো অনেক আছে। আমি 5-6টা খুব বিখ্যাত বললাম। তোমাদেরকে মাথায় রাখতে হবে যে তুমি যে জার্নালে লেখা দিচ্ছ বা যে স্যারের কাছে যে বইয়ে তুমি তোমার গবেষণাপত্র জমা দিচ্ছ, সেই জার্নালে বা সেই বইতে কোন স্টাইলটা বলা হয়েছে। ওকে, তো সেটা জার্নালের উপর নির্ভর করছে বা সেই বইয়ের উপর নির্ভর করছে কোন স্টাইল।
আচ্ছা, যদি কোনো স্টাইল বলা না থাকে তাহলে যে কোনো একটা স্টাইল ফলো করবে আর প্রত্যেক কটা রেফারেন্স সেই স্টাইল ধরে দেবে, ঠিক আছে? যাই হোক, এবার তোমার রেফারেন্সিং নিয়ে তোমার কি বলে একটা আলাদা ওয়ার্কশপ করানো যেতে পারে, একটা লেকচার নয়, একটা আলাদা ওয়ার্কশপ করানো যেতে পারে, অনেক ইউনিভার্সিটিতে করানো হয়ও। যাই হোক, এটা আমার বড় কথা নয়। তো আরেকবার রিপিট করে বলে দিচ্ছি যে ভাই, গবেষণা পত্রে তোমায় কিন্তু একদম স্টাইল বুঝে, একদম টেকনিক্যাল স্টাইল বুঝে তোমাদেরকে কিন্তু লেখাটা দিতে হবে। আচ্ছা, এবার আরেকটা কথা বলি। সাধারণ লেখায় তুমি যে জিনিসটা নিয়ে লিখছো সেটা নিয়ে কেবল বিশ্লেষণ করলেই হবে, কিন্তু গবেষণাপত্রে সেখানে শুধু বিশ্লেষণ করলে হবে না, নিজস্ব ব্যাখ্যা তোমাকে দিতেই হবে। মানে নিজস্ব ব্যাখ্যা দেওয়া কিন্তু মাস্ট, ওটা কিন্তু তোমাকে দিতেই হবে। ওকে, এবার দেখো, সাধারণ রচনার মধ্যেও আমরা যেমন তোমার কি বলে, স্কুলে আমরা যখন ইংলিশ বা বাংলায় আমাদের টিচাররা কি বলতেন, ইংলিশেও আমাদের রচনা লিখতে হতো, বাংলাতেও রচনা লিখতে হতো, ঠিক আছে? কেউ যদি মানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, থার্ড ল্যাঙ্গুয়েজে অন্য কোনো ভাষা পড়ে থাকে তো তাদেরকে সেই ভাষাতেও রচনা লিখতে হয়েছে। সেখানে স্যার বা ম্যাডামরা আমাদের কি বলতেন, দেখো ভালো রচনায় যেমন ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশন থাকে, সেখানে তোমার বডিতে এবং ইন্ট্রোডাকশনে তোমার মানে বলতে হবে যে কি বলছো এবং তোমার নিজস্ব ধারণা কি, এবং নিজস্ব কি ধারণা সেটাকে বডি এবং কনক্লুশনে, বিশেষ করে কনক্লুশনে নিজস্ব মতামত, নিজস্ব ধারণা ফুটিয়ে তুলতে পারলে ভালো হয়। এবার দেখো, সাধারণ রচনায় তোমার নিজস্ব ধারণা বা নিজস্ব ধারণা ফুটিয়ে উঠতে পারলে ভালো হয়, রচনাটা আরো সুন্দর হয় এবং আরো ভালো হয়, আরো মানে পাঠকরা সেখানে উপকৃত হন, মানে জিনিসটা আরো উৎকৃষ্ট মানের হয়। কিন্তু নিজস্ব ভাবনা যে দিতেই হবে এমন কোনো মাথার দিব্যি নেই। মানে একটা সাধারণ রচনায় একটাকে এবং বিশ্লেষণাত্মক বা ব্যাখ্যামূলক একটা মানে দিলেই হলো, এবং সেখানে নিজস্ব ভাবনা অলওয়েজ দিলে ভালো হয়। যেমন তুমি যদি রবীন্দ্রনাথের রচনা পড়ো, বা তুমি যে কোনো ভালো লেখকের রচনা পড়ো, বা তুমি যদি খবরের কাগজে এডিটোরিয়াল পড়ো, দেখবে সেখানে লেখকের নিজস্ব মতামত অবশ্যই সেখানে রয়েছে, এবং আমরা লেখকের নিজস্ব মতামতটা জানার জন্যই উদগ্রীব হয়ে থাকি। কিন্তু তুমি নিজস্ব মতামত না দিয়েও কিংবা হালকা করে ছেড়ে দিলেও সাধারণ রচনায় কিন্তু তুমি পার পেয়ে যাবে। কিন্তু একাডেমিক রাইটিং এ কিন্তু বাবা, তুমি যদি ঠিকঠাক কোনো জার্নালে লেখা দাও বা ঠিকঠাক কোনো সেমিনারে যদি পেপার প্রেজেন্ট করো, নিজস্ব মতামত কিন্তু তোমরা না দিলে সেটা কিন্তু পাতেই দেওয়া যাবে না। কাজেই তোমার, আমার আগের পয়েন্ট ধরে বলছি, তোমার একাডেমিক রাইটিং এ একদিকে যেমন তোমাকে রেফারেন্স ধরে তোমাকে রেফারেন্স দিতে হচ্ছে এবং প্রপারলি সাইটেশন করতেই হচ্ছে, তেমনি তোমাকে নিজস্ব মতামত কিন্তু দিতেই হবে, না দিলেই নয়। নিজস্ব মতামত তোমাকে দিতেই হবে, না হলে কিন্তু সেই গবেষণাপত্রের কোনো মূল্য নেই। যেমন তোমাকে একটা উদাহরণ বলি, ধরো ব্রিটিশরা কিভাবে ভারতকে লুট করে গেছে, হ্যাঁ, এই নিয়ে সাধারণ একটা রচনায়, হ্যাঁ, তুমি ধরো এরকম লিখলে যে ব্রিটিশরা আসার আগে ভারত বলে যে জায়গাটাকে আমরা জানি, এই জায়গায় যে সাম্রাজ্যগুলো ছিল, যে রাজ্যগুলো ছিল, সেই জায়গার অর্থনীতিগুলো অত্যন্ত মানে ভালো ছিল, অত্যন্ত বর্ধিষ্ণু ছিল, এবং আজকে ভারত বলতে যে জায়গাটাকে আমরা জানি, সেই এলাকার জিডিপি পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ ছিল ব্রিটিশরা আসার আগে। কিন্তু ব্রিটিশরা আসার পর ভারতকে লুট করে, ভারতকে 200 বছর ধরে কাঠামোগতভাবে লুট করে ভারতকে পৃথিবীর এক অন্যতম দরিদ্র দেশে পরিণত করেছে। এই যে আমি গত 1 মিনিটে 4-5টা বাক্য বললাম, এই কথাটা তোমার সাধারণ একটা রচনায় দেওয়া যেতে পারে। সাধারণ রচনায় এইটা তুমি লিখে দিতে পারো। কিন্তু এই একই কথা তুমি যদি একটা একাডেমিক রাইটিং এ লেখো, তোমাকে কিন্তু পদে পদে রেফারেন্স দিতে হবে।
যেমন ব্রিটিশরা আসার আগে ভারতের এই ভারত বলে এই যে এলাকাটা, এই এলাকায় যে রাজ্য সাম্রাজ্যগুলো ছিল সেখানে নাকি প্রচুর প্রচুর ধন সম্পদ ছিল, এই জায়গাগুলো নাকি খুব বড় লোক ছিল। হাউ ডু ইউ নো হোয়াট ইজ দ্য সোর্স? তোমাকে সোর্স দিতে হবে। তুমি যে দেখো গবেষণা যে তুমি করছো, তুমি অন্য পণ্ডিতরা যা কাজ করে গেছে, তোমার পূর্বসূরীরা যা কাজ করে গেছে, সেটার ওপর দাঁড়িয়ে তুমি নিজের নতুন কাজ করছো। কাজেই এই যে ইংরেজরা আসার, আমি একটা উদাহরণ দিয়ে বলছি, এরকম লাখো লাখো উদাহরণ আছে। ইংরেজরা আসার আগে যে কি বলে ভারতের অবস্থা অনেক ভালো ছিল, ভারত বলে এই যে এলাকাটা আছে, এই এলাকা অনেক বর্ধিষ্ণু ছিল। এর একাডেমিক সোর্স দিতে হবে, রেফারেন্স দিতে হবে, ঠিক আছে? তারপর মোগল সাম্রাজ্য এককালে পৃথিবীর সব থেকে বড় সাম্রাজ্য ছিল। এটা হাউ ডু ইউ নো? তুমি কি করে বলছো এই কথাটা? সোর্স কই? সাইটেশন লাগবে। ওকে, তারপর ইংরেজরা ভারতকে 200 বছর ধরে নিংড়েছে। কিভাবে নিংড়েছে তার সাইটেশন কি? তুমি 2-3টে সাইটেশন দিতে হবে। যে ধরো অমুকের লেখায় পাওয়া যাচ্ছে যে ইংরেজরা ভারতকে এইভাবে লুট করেছে। এবার সেখানে তোমাকে পক্ষ প্রতিপক্ষ তুলে ধরতে হবে। যেমন তুমি এইভাবে বলতে পারো, দাদাভাই নওরোজি তার পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থে বলেছেন, বলে দাদাভাই নওরোজির ওই বইটা সাইটেশন দেবে যে ভারতকে এইভাবে ব্রিটিশরা নিংড়েছে। অমুক লেখক আরসি মজুমদার এই কথা বলেছেন, ইরফান হাবিব ওই কথা বলেছেন, ঠিক আছে? যে তুমি সুমিত সরকার এই কথা বলেছেন। আমি মন গড়ন্ত কয়েকটা উদাহরণ বলছি। হ্যাঁ, এটা কিন্তু যে কোনো এতে প্রয়োজন। তুমি যদি বলো যে হারাপ্পা সভ্যতায় ঘোড়া ছিল না, হাউ ডু ইউ নো যে হারাপ্পা সভ্যতায় ঘোড়া ছিল না? তার জন্য তোমাকে সাইটেশন দিতে হবে। এবার দেখো, এই ধরনের অনেক কথাই সাধারণ এসেতে বা সাধারণ রচনায়, সাধারণ লেখায় আমাদের আর সাইটেশন দিতে হয় না, ঠিক আছে? সাইটেশন দেওয়ার আর প্রয়োজন হয় না, আমরা এমনি লিখতে পারি, ঠিক আছে? যে ওই 200 বছর ধরে ব্রিটিশরা এসছে, ভারতকে নিংড়ে নিয়ে চলে গেছে, ভারতকে অত্যন্ত ধনী দেশ থেকে একটু অন্যতম দরিদ্র জায়গায় পরিণত করেছে। মোগল জামানায় ভারতের এই ধন ছিল। তারপর কি বলে নবাবদের সময়, সিরাজউদ্দৌলার সময় বাংলার এত প্রতিপত্তি ছিল, কিন্তু ইংরেজরা আসার পর এটা পুরো ধ্বংস হয়ে গেল। এই কথা সাধারণ লেখায় লেখা যায়। একাডেমিক লেখায় লিখতে গেলে প্রত্যেকটা পদে পদে তোমাদেরকে সাইটেশন দিতে হবে, সাইটেশন দিয়ে লিখতে হবে। আচ্ছা, কেন লিখতে হবে? দেখো, একাডেমিক রাইটিং এটা হচ্ছে নলেজের একটা রেকর্ডেড আর্কাইভ। ওকে, যেখানে প্রত্যেকটা জিনিস একাডেমিক ভাবে, পুরো তাত্ত্বিক ভাবে, পক্ষে বিপক্ষে সমস্ত মত একদম ভালো করে দেওয়া হয়েছে। তাই সেখানে তুমি বেসিক্যালি এখানে যে কথাগুলো সাইটেশন দিচ্ছ না, বা যে জায়গায় তুমি সোর্স মেনশন করছো না, এটার ধরে নেওয়া হবে এটা হচ্ছে তোমার কথা। তোমার কথা কি? তুমি নিজে সেই কথাটা তৈরি করেছো। তো সেটা কি আগে আদৌ তোমার নিজের তৈরি করা? তোমরা ভাবো, তুমি একজন স্টুডেন্ট, তুমি ভাবো ভালো করে। হ্যাঁ, ব্রিটিশরা এসে ভারতকে 200 বছর ধরে নিংড়ে গেছে, ভারতকে গরিব করে দিয়েছে। এটা কি তোমার নতুন আবিষ্কার? এটা কি তুমি নতুন বলছো? এর আগে কি আর কেউ এই কথা বলে যায়নি? এই কথাটা দাদাভাই নওরোজি, তোমার কি বলে রবীন্দ্রনাথ ঠাকুর, এনারা বলে যাননি যে কিভাবে ভারতের ওপর কি বলে ব্রিটিশরা অত্যাচার করছে? রবীন্দ্রনাথ লড়াইয়ের মূলে লিখে যাননি? বা দাদাভাই নওরোজি পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়াতে লিখে যাননি? মার্ক্সবাদীরা লিখে যাননি? অন্য জাতীয়তাবাদীরা লিখে যাননি? তুমি ভাবো, এটা কাউকে পার্সোনাল অ্যাটাক করা হচ্ছে না, এটা বেসিক্যালি বোঝানো হচ্ছে যে একাডেমিক রাইটিং এ পদে পদে সাইটেশন দেওয়া কেন প্রয়োজন। ওকে, আচ্ছা, এইবার আমি আমার দ্বিতীয় পয়েন্টে আসছি। এবার শুধু সাইটেশন দিয়ে তুমি ব্যাখ্যা করে গেলে, আর যেমন ধরো আমি যদি একটা টপিক বলি, যে একটা টপিক যে ব্রিটিশ সাম্রাজ্যবাদ ভারতে কি পরিবর্তন আনতে পেরেছে, ঠিক আছে? তো সেখানে ABCDE 5 জন বলেছে এতে এই খারাপ জিনিসগুলো হয়েছে।
আবার ধরো 1 2 3 তিনজন বলেছে ইংরেজরা আসার জন্য ভারতে অনেক ভালো জিনিসও হয়েছে, ঠিক আছে। তারপরে আবার ABCDE বলেছে ইংরেজরা আসায় ভারতে কিছু খারাপও হয়েছে কিছু ভালোও হয়েছে। ওকে, তো এবার তুমি ধরো করলে কি পুরো সাইটেশন দিয়ে দিই একাডেমিক স্টাইলে, তুমি ABCDE 5 জন বলেছে ইংরেজরা আসায় ভারতের খুব খারাপ হয়েছে, আবার ABC 3 জন বলেছে, বা ধরো XYZ 3 জন বলেছে যে ইংরেজরা আসায় ভারতে ভালো হয়েছে, আবার PQRST 5 জন বলেছে ইংরেজরা আসায় ভারতে কিছু ভালোও হয়েছে কিছু খারাপও হয়েছে। মানে তুমি প্রত্যেকটা মানে এখানে যে 13টা সোর্স আছে 13টা মানে ABCDE আবার XYZ আবার PQRST এই পুরো তুমি 13টাকে একেবারে পুরো সাইটেশন দিয়ে পুরো একাডেমিক ফরম্যাটে লিখলে, লিখে তুমি একদম যাকে বলে ইতি টেনে দিলে, কাঁচকলা, কিচ্ছু হবে না। কেন বলতো, তুমি অন্যরা কি বলেছে সেটাকে তো তুমি ব্যাখ্যা করলে, তো তোমার নিজস্ব মতামত কি? দেখো আমি ইংরেজদের ভারতে আসার একটা মন গড়ন্ত টপিক দিয়ে বোঝাচ্ছি, কিন্তু তোমার টপিক যাই হোক, তোমার টপিক অ্যারিস্টটলের ন্যায় বিচার হোক কি প্লেটোর শিক্ষা হোক কি তোমার অ্যারিস্টটলের দাসত্ব নিয়ে তত্ত্ব হোক কিংবা তোমার প্লেটোর ন্যায় হোক কিংবা রুসোর তোমার সাধারণ ইচ্ছা হোক কিংবা তোমার রলসের ন্যায় হোক কি তোমার ব্রিটেনের সংবিধান আর ভারতের সংবিধানের তুলনা হোক কি তুমি পৃথিবীর যে কোনো টপিক হোক কি তোমার লোকসভা নির্বাচন হোক কি তোমার আন্তর্জাতিক সম্পর্কে রাশিয়া ইউক্রেন যুদ্ধ হোক ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধ হোক, যাই হোক, অন্যরা কি বলে গেছে, অন্যরা কি বলে গেছে সেই জায়গাটা টেনে ইতি টানলে হবে না। তোমাকে নিজস্ব ব্যাখ্যা নিজস্ব বিশ্লেষণ এটা তোমাকে দিতেই হবে, না দিলেই নয়। এটা যাকে বলে গবেষণাপত্র যদি লিখতে হয় তাহলে কিন্তু এই কথাগুলো যাকে বলে একদম মানে যাকে বলে মনের মধ্যে পুরো নাও একদম, যখন এটা বোঝো যে অন্যরা কি বলে গেছে, ABC এই বলে গেছে, DEF এই বলে গেছে, XYZ এই বলে গেছে, PQRST এই বলে গেছে, পুরো লিখে পুরো একাডেমিক স্টাইলে সেটা সাইটেশন দিয়ে করলেও সেটা কিন্তু পাতে দেওয়ার যোগ্য নয়, কারণ একাডেমিক স্টাইলে সবকটা রেফারেন্স তো দিয়ে যেতেই হবে, তার উপর তোমাকে নিজে গবেষণা নিজস্ব মতামতটা দিতে হবে ডেটা থেকে। ডেটা পড়ে তোমার কি মনে হচ্ছে, তোমার কি কন্ট্রিবিউশন, কারণ মাথায় থাকে গবেষণাপত্র মানে কিন্তু সেখানে নতুন জ্ঞান তৈরি হচ্ছে, যে জ্ঞানটা আর কেউ দেয়নি আর কেউ বলেনি। সাধারণ রচনা যেটা একাডেমিক রাইটিং নয়, সাধারণ রচনায় একটা জায়গা আছে যে তুমি নিজস্ব মতামত দিলে খুব ভালো হয় কিন্তু নিজস্ব মতামত না দিলেও চলে। যেমন ধরো জার্নালিস্টরা মানে সাংবাদিকরা যেমন ধরো বলে যে ধরো সে এখন ইসরায়েলের সাথে তোমার হামাসের যুদ্ধ চলছে, ঠিক আছে, এই নিয়ে তোমার ধরো একটা রিপোর্ট হচ্ছে যে ইসরায়েল হামাস যুদ্ধ নিয়ে তোমার ইউনাইটেড নেশনস অমুক কথা বলেছে, তোমার কি বলে ইউনাইটেড নেশনস হাই কমিশন ফর রিফিউজি এই কথা বলেছে, সেই নিয়ে তোমার মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন এই কথা বললেন, পুতিন বললেন, রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বললেন, এই ভারতের প্রধানমন্ত্রী মোদী বললেন যে যুদ্ধের বাইরে একটা সমাধান চাই, চীনের রাষ্ট্রপতি অমুক বললেন, হামাস বলেছেন তারা এই করলে তারা শান্তি চুক্তি মানতে পারে, ইসরায়েল বলতে যতক্ষণ না এই হবে ততক্ষণ না তারা যুদ্ধ থামাবে না। তো তারপরে সব মিলিয়ে বোঝা যাচ্ছে এখনো একটা কোনো সমাধান পাওয়া যাচ্ছে না, এই বলে তারা কি বলে একজন সাংবাদিক তার লেখায় একটা ইতি টানতে পারে, মানে এটা বলেছে ও এটা বলেছে সে সেটা বলেছে, সকলের ব্যাখ্যাটা দিয়ে তুমি একটা ইতি টেনে দিলে, তোমার নিজস্ব বক্তব্য কই? একটা সাধারণ লেখা কিন্তু এই জায়গায় তোমার ইতি টানা গেলেও সেটা যেতে পারে, কিন্তু একটা একাডেমিক রাইটিং এ কিন্তু এটা কখনোই সম্ভব নয়। একাডেমিক রাইটিং করতে গেলে কিন্তু তোমাকে নিজস্ব মতামত দিতেই হবে। এক হাতে যেমন তোমাকে অন্যেরা যা যা বলেছে এবং সেটা নিয়ে একটা কম্প্রিহেন্সিভ জায়গায় তুমি কি বলে তো তোমাকে একটা স্টাডি করতে হবে, মানে 2-3টে বই তুমি পড়লে বা 2-3টে লেখা পড়ে বাকি নিজের মতো বলে গেলে সেটা বললে হবে না, তুমি একটা গভীর তোমাকে পড়াশোনা করতে হবে। আর গভীর শুধু পড়াশোনা করলে হবে না, তুমি যে কথা যা যা কথা তুমি অন্য জায়গা থেকে বলেছো অন্য জায়গা থেকে নিয়েছো সেগুলো তোমাকে সাইটেশন করতেই হবে।
সাইটেশন করতেই হবে, ঠিক আছে? তো শুধু সাইটেশন করলে হবে না, তারপর তুমি জিনিসটা নিয়ে, বিষয়বস্তুটা নিয়ে তোমাকে নিজের মতামত কিন্তু সেখানে রাখতে হবে, নিজস্ব মতামত কিন্তু সেখানে তোমাকে দিতেই হবে। মানে যে কথাটা মানে অন্য কোনো বইতে লেখা নেই, তোমার গবেষণা পত্রটির আগে যেটা জগতে ছিল না, তোমার গবেষণা পত্রের মধ্যে যে নিউ নলেজ ক্রিয়েট হচ্ছে, তোমার গবেষণা পত্রের মধ্যে যে জ্ঞান তোমার সৃষ্টি হচ্ছে, সেইটা কিন্তু তোমাকে দিতে হবে, তোমাকে নিজস্ব বিশ্লেষণ দিতেই হবে। ওকে, এটা কিন্তু সবাইকে মাথায় রাখতেই হবে, এটা কিন্তু কারণ আমি দেখো এখানে আবার কয়েকটা কথা বলি, হ্যাঁ, আমি কারুর নাম করছি না বা কোনো সংস্থা বা কোনো ব্যক্তির নাম করছি না, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমি দেখেছি আমাদের এখানে অনেক কলেজে, অনেক ইউনিভার্সিটিতে এমন সেমিনার হচ্ছে যেখানে অভিজ্ঞ গবেষকরা যাচ্ছে, তারা পেপার প্রেজেন্ট করছে, সেই পেপার শুনে লোকে হাততালি দিচ্ছে, অনেক স্টুডেন্ট বা অনেক গবেষক, এমনকি এমন ব্যক্তি যারা বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ে, এমনকি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে তারা মানে তারা হয় গবেষণারত বা কর্মরত, হ্যাঁ, তারা অধ্যাপনা করছেন, ঠিক আছে, তারা পর্যন্ত এরকম বিশ্লেষণাত্মক কথা বলছে, শুধু বিশ্লেষণাত্মক কথা বলছে, এবং তাদের কথা বলার স্টাইল যদি ভালো হয়, তারা কি বলে হাততালিও কুড়োচ্ছেন দর্শকদের কাছে। কিন্তু এ কি, এটা তো কোনো একাডেমিক টকই হলো, এটা তো কোনো সেই লেখাগুলোর মধ্যে, এমনকি এরকম লেখা এখানকার অনেক জার্নালে পর্যন্ত বেরোচ্ছে, সেখানে কিন্তু আমি দেখছি কি এগুলো তো একাডেমিক স্টাইলে লেখাই হয়নি, লেখাটা এ তো দেখে মনে হচ্ছে একটা ম্যাগাজিনে লেখা, এও দেখে মনে হচ্ছে একটা সাপ্তাহিক ম্যাগাজিনে লেখা, দেখে মনে হচ্ছে এটা একটা সাপ্তাহিক ম্যাগাজিনে বা একটা খবরের কাগজে লেখা। এবার দেখো, খবরের কাগজে লেখা মানে ওটা খারাপ লেখা তা বলছি না, কিন্তু সেটা কিন্তু একাডেমিক রাইটিং নয়। এবার দুর্ভাগ্যজনক ভাবে আমাদের দেশে এখনো অনেক জায়গায় মুখস্থ করে পার পেয়ে যাওয়া যায়, তেমনি অনেক জায়গায় মানে অনেক সেমিনারে, অনেক কনফারেন্সে, অনেক জার্নালে অত্যন্ত নিম্নমানের লেখা লিখেও পার পেয়ে যাওয়া যায়, এবং নিম্নমানের একটা অত্যন্ত দিক হচ্ছে যে প্রপার একাডেমিক স্টাইলেই লেখা হয়নি। এবার কথাটা হচ্ছে যে দেখো, আমাদের দেশে তো এমনও তোমার করাপশন এবং দুর্নীতির স্কিম আছে, যেখানে অনেক সময় আমরা ইমেল পাই যে পেপার লিখে দেবো, এত টাকা দিতে হবে, ভালো জার্নালে, স্কোপাস ইন্ডেক্স কি ইউজিসি কেয়ার লিস্টেড জার্নালে মানে পাবলিশ করিয়ে দেবো, এত টাকা দিতে হবে, এমনকি পিএইচডি, এমফিল এর ডিসার্টেশন লিখে দেবে, তার জন্যও আমরা জানি যে দুর্ভাগ্যজনক ভাবে মানে এরকম স্ক্যাম চলে। হ্যাঁ, এবার দেখো গল্পটা হচ্ছে, কেউ যদি 2 নম্বরই করে কোনো কাজ করে কোনো একটা জায়গায়, এবং সেটা নিয়ে তো আমার কিছু বলার নেই, কারণ মানে মানে দুর্নীতি করলে তো যা ইচ্ছে হতে পারে, ঠিক আছে, কিংবা অনেক জায়গায় যেখানে তোমার যাকে বলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অফ রিসার্চ রাইটিং, সেটা মেনটেন করা হয় না, মানে অনেক জায়গায় নামের জন্য সেমিনার, নামে মানে ওটা বলছে এটা নাকি একটা একাডেমিক সেমিনার, মুখে বলছে এটা নাকি একাডেমিক সেমিনার, কিন্তু কাজের বেলায় ওখানে লেখাগুলোর বক্তাদের বক্তব্যের মান, মানে পেপার প্রেজেন্টেশন হচ্ছে, মানে স্ট্যান্ডার্ড অফ প্রেজেন্টেশন এতটাই নন একাডেমিক, মানে দেখে মনে হচ্ছে যেন কি বলে একটা রাজনৈতিক নেতা মঞ্চে দাঁড়িয়ে একটা রাজনৈতিক বক্তৃতা দিচ্ছে, দেখে মনে হচ্ছে রাজনৈতিক বক্তৃতা দেওয়া হচ্ছে, কিংবা দেখে মনে হচ্ছে একটা তোমার কি বলে তোমার ওই খবরের চ্যানেলে যেমন কি বলে হয় টক শো গুলো হয়, টক শোর বক্তৃতা হচ্ছে, কিন্তু সাধারণ বা তোমার ম্যাগাজিনে লেখা দেওয়া হচ্ছে। ম্যাগাজিনে তুমি যেভাবে কথা বলতে পারো বা টক শোতে তুমি যেভাবে কথা বলতে পারো, একটা পেপার প্রেজেন্টেশনে সেভাবে হবে না, তোমাকে পদে পদে রেফারেন্স দিয়ে কথা বলতে হবে, রেফারেন্স জেনারেট করতে হবে, নাম্বার 1। এবং নাম্বার 2, তোমার ওই প্রপার রিগোরাস মেথোডোলজির মাধ্যমে এবং প্রপার রিসার্চ যুক্তির মাধ্যমে তোমাকে একটা রিসার্চ মেথড অবলম্বন করে যুক্তি দিয়ে তোমাকে নিজস্ব একটা বক্তব্য তৈরি করতে হবে, যে তোমার নিজস্ব বক্তব্য, যেটা তোমার নিজের, যেটা এর আগে আর ছিল না, কারণ একটা রিসার্চ পেপারের মাধ্যমে তুমি কি বলে নতুন নলেজ সৃষ্টি করছো, রিমেম্বার অল দ্য টাইম। ওকে, তো এবার ব্যাপারটা হচ্ছে যে দুর্ভাগ্যজনক ভাবে এরকম অনেক সেমিনার হয় যেখানে নন একাডেমিক
মানে পেপার কেউ গ্রহণ করে নেওয়া হয়, অনেক এমন জার্নাল হয় যেখানে একদম তোমার কি বলে নন একাডেমিক লেখাকে গ্রহণ করে নেওয়া হয়। কিন্তু আস্তে আস্তে আমাদের দেশেও নিয়ম, মানে ইউজিসি নিয়ম করে দিয়েছে, জার্নালের জন্য কড়া নিয়ম করে দেওয়া হচ্ছে, প্রচুর জার্নালের রেকগনিশন কেড়ে নেওয়া হয়েছে তারা এই ধরনের আর্টিকেলকে অ্যালাউ করছে বলে। তাই ব্যাপারটা হলো যে দুর্নীতির কথা বা যারা জানে না বা ভুল পদ্ধতি অবলম্বন করছে তাদের কথায় তোমরাও তো ভুল করবে না। আমি তোমাদেরকে প্রপার মেথডটা বোঝাতে এসেছি, কিছু প্রাথমিক ধারণা দিতে এসেছি। ওকে, এগুলো কিন্তু যাকে বলে একটা রিসার্চ পেপার লেখার জন্য অত্যন্ত প্রাথমিক কিছু ধারণা, ঠিক আছে? তাই আমি বলছি অনেক জায়গায় তোমরা ভুলভাল করেও পার পেয়ে যেতে পারো, কিন্তু তার মানে তো ভুলটা ঠিক হয়ে যায় না, সঠিকটা তো সঠিকই না। তাই আমি তোমাদের বলছি, তোমাদের যদি ভালো কোনো মানে সম্মানজনক ইউজিসি কেয়ার লিস্টেড বা স্কোপাস লিস্টেড বা অন্য কোনো জার্নাল অফ ওয়েব অফ সায়েন্স বা তোমার কি বলে ডিওএজে তে কোনো ভালো জায়গায় সম্মানজনক জার্নালে সম্মানজনক সেমিনারে পেপার প্রেজেন্ট করতে হয় বা সম্মানজনক যদি জায়গায় তোমার গবেষণাপত্রকে প্রকাশিত করতে হয়, তাহলে কিন্তু তোমাকে সঠিক পদ্ধতিটা অবলম্বন করতে হবে। তো এতক্ষণ আমি দুটো কথাকে মেনলি বললাম, এক হচ্ছে তোমাদের রেফারেন্স জেনারেট করে তোমাদের কিন্তু তোমাদের লেখার স্টাইলটা তৈরি করতে হবে। হ্যাঁ, এবার আমি জানি আমাদের দেশে ম্যাক্সিমাম কলেজ ইউনিভার্সিটিতে ছোটবেলা বলতে আমি এখানে ফার্স্ট ইয়ার অনার্স থেকেই বলছি, মানে ফার্স্ট ইয়ার থেকে একাডেমিক রাইটিং এর স্টাইল শেখানো হয় না, দুর্ভাগ্যজনক ভাবে একাডেমিক রাইটিং এর স্টাইল শেখানো হয় না। কিন্তু তোমাদের নিজেদের আস্তে আস্তে স্টাইলটা প্র্যাকটিস করতে হবে, কারণ তোমাদের এটা কিন্তু শিখতেই হবে। ওকে স্টুডেন্টস, তোমাদেরকে কিন্তু এটা শিখতেই হবে, না শিখে কিন্তু উপায় নেই। আর দুই, রিসার্চ পেপার মানে কিন্তু মাথায় থাকে নিজস্ব মতামত তৈরি করতেই হবে। আচ্ছা, এবারে আমি আমার নিজের বক্তব্যের শেষ জায়গাটায় আসি। এটা হচ্ছে একটা রিসার্চ পেপার লেখা একটা অত্যন্ত বেসিক ফরম্যাট বলছি, মানে এটা অ্যাকচুয়ালি অতি সরলীকরণ হচ্ছে, ঠিক আছে? অতি সরলীকরণ হচ্ছে। আচ্ছা, মাথায় থাকে এগুলো নিয়ে আমি আজকে একটা অত্যন্ত প্রিলিমিনারি কয়েকটা কথা বলছি, একদমই প্রাথমিক কয়েকটি কথা বলছি, কারণ এরপরে এরপরে রিসার্চ মেথড নিয়ে বা যেমন কিছুদিন আগেই একটা খুব সুন্দর একটা লেকচার হচ্ছিল, আমি শুনছিলাম কনটেক্সচুয়ালাইজেশন অফ রিসার্চ। কারণ তোমার রিসার্চ মেথডস এর অন্য বিষয় নিয়ে অন্য পণ্ডিতরা, অন্য স্যার ম্যাডামরা অনেক গুরুত্বপূর্ণ কথা বলবেন। আমি নিজের এখানে আরো কয়েকটা অত্যন্ত বেসিক কথা বলে আমি আজকে ছেড়ে দেবো, তারপর আমি ছাত্রদের প্রশ্ন নেব, ছাত্রদের প্রশ্ন যা থাকবে সেগুলো উত্তর দেব। আচ্ছা, এখানে একটা কথা যে আচ্ছা সব জায়গায় রেফারেন্স দিতে হবে, তার মানে কি ভারত 1947 সালে স্বাধীন হয়েছিল এটাতেও তোমাকে রেফারেন্স দিতে হবে? না। দেখো, যেটা হচ্ছে কমন নলেজ, যেমন ধরো ভারত 1947 সালে স্বাধীন হয়েছে, জো বাইডেন হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি, ব্রিটেনে একটি অলিখিত সংবিধান আছে, এটার জন্য তোমাকে কোনো মানে কমন নলেজ যেটা কমন নলেজ, ওকে, যে গরমকালে খুব গরম হয়, এটার জন্য কোনো সাইটেশন লাগবে না। কিন্তু যেখানে তুমি একটা কোনো তথ্য দিচ্ছ, যেমন ব্রিটিশরা আসার আগে বাংলার নবাবদের যুগে বাংলার জিডিপি পৃথিবীর এত নম্বরে ছিল, মোগল জামানায় ঔরঙ্গজেবের সময় ভারতের জিডিপি এত ছিল, ইংরেজরা এসে ভারতকে অর্থনৈতিকভাবে নিংড়েছে, ভারত থেকে অত্যন্ত মানে সুকৌশলে কাঠামোগতভাবে ভারতকে লুট করা হয়েছে। হ্যাঁ, এগুলো কিন্তু তোমাদেরকে সাইটেশন দিতে হবে, কারণ এগুলো তোমার কাছে বা হয়তো অনেকের কাছেই এগুলো কমন নলেজ, কিন্তু টেকনিক্যালি স্পিকিং এগুলো কিন্তু তথ্য, ঠিক আছে, যে তথ্যের সোর্স লাগবে, ঠিক আছে? ওকে, তাই ব্যাপারটা হচ্ছে কোনটা কমন নলেজ আর কোনটা সাইটেশন দিতে হবে, এই পার্থক্যটা কিন্তু তোমাদের করতে হবে। যেখানে এমন কোনো জায়গায় এমন কোনো তথ্য আছে
যেটা আমরা জানি সেটা কিন্তু বলতে হবে। যেমন ধরো ডক্টর রাখাল দাস বন্দ্যোপাধ্যায় হারাপ্পা মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার করেছিলেন। তথ্য দিতে হবে, ওকে, সোর্স দিতে হবে, ওকে। গত দু বছরে ভারতে তেলের দাম এতটা বেড়েছে, আমরা সবাই জানি তেলের দাম এতটা বেড়েছে, কিন্তু সোর্স দিতে হবে, ওকে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শ্রীমতী শেখ হাসিনা, এটার জন্য সোর্স লাগবে না, কিন্তু বাংলাদেশে জিডিপি গ্রোথ এত পার্সেন্ট হয়েছে, সোর্স লাগবে, ক্লিয়ার? আচ্ছা, এইবার গবেষণাপত্রে কি ফরম্যাটে লিখবে, এটার জন্য আমি একটু অতি সরলীকরণ করে একটা ফরম্যাট আজকে দিচ্ছি। এটা নিয়ে অবশ্যই বিস্তারিত অন্য পণ্ডিতরা, অন্য টিচাররা, অন্য স্যার ম্যাডামরা বলবেন, লেখালেখি করবেন, রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রে অন্য লেকচার হবে, আমি হালকা করে বলছি। একটা ফরম্যাট হলো, প্রথমে অবশ্যই একটা ইন্ট্রোডাকশন হবে, যে গবেষণাপত্রে একটা তুমি ইন্ট্রোডিউস করছো। আচ্ছা, ইন্ট্রোডাকশনের আগেও, মানে অ্যাকচুয়ালি গবেষণাপত্রটা শুরু হওয়ার আগেও একটা নিবন্ধ বা অ্যাবস্ট্রাক্ট লিখতে হবে, ঠিক আছে? এবার অ্যাবস্ট্রাক্টটা তুমি গবেষণাপত্রটা লেখা হয়ে যাওয়ার পরেও লিখতে পারো, মানে অ্যাকচুয়ালি গবেষণাপত্রটা লেখার শেষে লেখাটাই ভালো, ঠিক আছে? তবে নিবন্ধটা বা অ্যাবস্ট্রাক্টটা কিন্তু গবেষণাপত্রটি শুরু হওয়ার আগে যাবে, মানে গবেষণাপত্রটার মানে মূল গবেষণাপত্রটার প্রথম বাক্যের আগে যাবে ওটা, ঠিক আছে? মানে টাইটেলেরও ওটা আগে, মানে টাইটেল বা হেডিং এরও ওটা আগে। অ্যাবস্ট্রাক্টে কি থাকবে? অ্যাবস্ট্রাক্ট এটা থাকবে যে গবেষণাপত্রটি কি নিয়ে, গবেষণাপত্রটি কি বিষয় নিয়ে, ঠিক আছে? গবেষণাপত্রটি কি বিষয় নিয়ে, ওকে, এবং সেই বিষয়টা নিয়ে ঠিক তুমি কি বলেছো এবং তোমার নিজস্ব আর্গুমেন্টটা কি, এবং যদি সম্ভব হয় তুমি কি মেথড ফলো করেছো। যেমন ধরো তোমার টপিক হয়তো হচ্ছে, একটা মন গড়ন্ত বলছি, হ্যাঁ মন গড়ন্ত বলছি, গত 10 বছরে পশ্চিমবঙ্গের দুটি জেলায়, ধরো মুর্শিদাবাদ আর পুরুলিয়া দুটো জেলায় নারী শিক্ষার একটা কম্প্যারিজন করছো, হ্যাঁ। তো ধরো তোমার টাইটেল হচ্ছে যে গত 10 বছরে, বা ধরো একটা দেখো কনটেক্সচুয়ালাইজেশন অফ রিসার্চ, ইটস ভেরি ইম্পর্টেন্ট। যেমন মানে এই দুদিন আগে একটি লেকচার হচ্ছিল রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রে, যে তোমাকে একটা স্থানকাল পাত্রের সাপেক্ষে তোমাকে গবেষণা করতে হবে। যেমন ধরো তোমার একটা মন গড়ন্ত উদাহরণে বলছি, মুর্শিদাবাদ এবং পুরুলিয়া জেলায় নারী শিক্ষা 2010 থেকে 2020, বা পশ্চিমবঙ্গে নারী শিক্ষার বিস্তার 2010 থেকে 2020 কোলন মুর্শিদাবাদ এবং পুরুলিয়ার কেস স্টাডি। এটা হচ্ছে তোমার টাইটেল, ঠিক আছে? এটা হয়ে গেল তোমার হেডিং, টাইটেল। বাট টাইটেলের পরেই তোমার অ্যাবস্ট্রাক্ট বা নিবন্ধ আসবে, ঠিক আছে? নিবন্ধ বা অ্যাবস্ট্রাক্টে কি আসবে সেটা হচ্ছে, এই গবেষণাপত্রটি গত মানে 2010 এবং 2020, মানে এই 10 বছরের মধ্যে পশ্চিমবঙ্গে নারী শিক্ষার প্রভাব কিভাবে প্রসারিত হয়েছে সেটা দেখতে চায়। তো পশ্চিমবঙ্গে নারী শিক্ষার প্রসারকে দেখার জন্য এই গবেষণাপত্রটি 2010 থেকে 2020, এই 10 বছরের মধ্যে পশ্চিমবঙ্গে দুটি জেলা নিয়ে গবেষণা করেছে, এবং এই দুটি জেলাকে কেন নিয়েছো সেটা এক লাইনে দিয়ে দিলে ভালো হয়। যে ধরো মুর্শিদাবাদ এবং পুরুলিয়া এই দুটি হচ্ছে পশ্চিমবঙ্গের পিছিয়ে পড়া জেলা, এবং তারপর হবে তুমি কি মেথডে কাজ করেছো। ধরো তোমার রিসার্চ মেথড হচ্ছে, এখানে আমি সরকারি যে তথ্য এবং নথি আছে, সরকারি তথ্য এবং নথি 2010 থেকে 2020 এখানে স্টাডি করা হয়েছে, এবং এখানে ফিল্ড ওয়ার্ক করে দুটি জেলারই 50 জন করে ছাত্রীকে এখানে সাক্ষাৎকার বা ইন্টারভিউ করা হয়েছে।
যারা 2010 থেকে 2020 মধ্যে পড়াশোনা করেছে। ব্যাস হয়ে গেল। তারপরে লাস্টের লাইনে এই গবেষণা পদ্ধতি, এই গবেষণার মধ্যে তোমার কি বলে পাওয়া গেছে যে 2010 থেকে 20 মধ্যে মানে তোমার নিজস্ব যা মতামত, ঠিক আছে, অর্থাৎ তোমার নিবন্ধটা হচ্ছে একদম ছোট্ট, তোমার কি বলে 8-10 লাইনের মধ্যে হবে। সেখানে এই টপিকটা কি, কিসের ওপর তুমি গবেষণা করেছো, কি মেথডে গবেষণা করেছো, এবং তোমার নিজস্ব মতটা কি, মানে তুমি কি মানে কি সিদ্ধান্তে তুমি পৌঁছেছো, সেটাকে শর্টে 1-2 লাইনে লিখে দেওয়া। মানে টোটাল 8 থেকে 10 লাইনের মধ্যে তোমার নিবন্ধ বা অ্যাবস্ট্রাক্ট হয়ে যাবে। ক্লিয়ার? এই অ্যাবস্ট্রাক্ট 8 থেকে 10 লাইনের মধ্যে হয়ে যাবে, যেখানে গবেষণার বিষয়বস্তুটা কি, মেথোডোলজিটা কি, পদ্ধতিটা কি, আর তুমি নিজে কি সিদ্ধান্তে পৌঁছলে, গবেষণাপত্রটা কি বলছে, এটা 8-10 লাইনে লেখা। মানে গল্পটা হচ্ছে যে বাইরের একটা লোক সে মানে এই গবেষণাপত্রটা পড়বে কেন, সে নিবন্ধটা পড়ে বুঝবে যে এই গবেষণাপত্রে কি আছে এবং আচ্ছা কিভাবে এই সিদ্ধান্তে তারা পৌঁছলো। ডিটেলটা পড়ার জন্য তোমাকে এবার গবেষণাপত্রটা ডিটেলে ভালো করে পড়তে হবে। আচ্ছা, এবার ইন্ট্রোডাকশন। আচ্ছা, ইন্ট্রোডাকশনে বেসিক্যালি তোমাকে বোঝাতে হবে যে এই টপিকটা নিয়ে তুমি আলোচনা করছো, তুমি কি আলোচনা করছো, এটা টপিকটা কি এবং টপিকটা গুরুত্ব কি। মানে এই টপিকটার উপর একটা যে তোমার গবেষণাপত্র লিখছো, এটা কেন গুরুত্বপূর্ণ। যে ধরো আবার আমাদের মন গড়ন্ত উদাহরণে ফিরে যাই, যে 2010 থেকে 2020-তে তোমার কি বলে পশ্চিমবঙ্গে নারী শিক্ষা, এবং এই নারী শিক্ষার জন্য তোমার কি বলে এই পুরুলিয়া এবং মুর্শিদাবাদ দুটো জেলার আমরা তুলনা করছি। তো এবার গল্পটা হচ্ছে পশ্চিমবঙ্গের নারী শিক্ষাটা কেন গুরুত্বপূর্ণ, এটা তোমাকে লিখতে হবে। যে কোনো জাতির উন্নতির জন্যই কি বলে নারী শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারী শিক্ষা সমাজে নানা রকম জিনিস দেয়, এবং তারপর নারী শিক্ষা কেন গুরুত্বপূর্ণ এটা নিয়ে 3-4টে সাইটেশন দিয়ে দেবে। যে ওকে, মানে একদম ইন্ট্রোডাকশন থেকে কিন্তু সাইটেশন দেওয়ার এটা বুঝতে হবে। যে যেমন ধরো তোমার ওই ডক্টর বি.আর. আম্বেদকর বলেছেন যে কি বলে একটি সমাজের প্রগতিকে আমরা নারীর শিক্ষা দিয়ে বুঝতে পারি। ব্যাস, ডক্টর আম্বেদকর একটা সাইটেশন হয়ে গেল, ঠিক আছে। তারপর মাও সেতুং বলেছিলেন যে কি বলে নারীরা পৃথিবীর অর্ধেক জগৎকে করে রাখে, একটা সাইটেশন। সাবিত্রীবাই ফুলে নারী শিক্ষাকে নিয়ে কি বলেছিলেন, হেন তেন। হ্যাঁ, তারপর পশ্চিমবঙ্গ ভারতের একটি অত্যন্ত জনবহুল জেলা, যার উন্নতি নারী শিক্ষার সাথে জড়িত। আচ্ছা, নারী শিক্ষার সাথে সামাজিক উন্নতি নিয়ে কেউ যদি কোনো রিসার্চ পেপার থাকে, সেখানে একটা সাইটেশন, ঠিক আছে। এইভাবে তুমি লিখবে। তারপরে বলবে যে নারী শিক্ষার নিয়ে স্টাডিটা কেন গুরুত্বপূর্ণ। তারপর তোমার কি বলে এই পুরুলিয়া এবং মুর্শিদাবাদকে তুমি কেন স্টাডি করছো, হেন তেন, এই সমস্ত একটা লিখবে, ঠিক আছে। তো তোমার বেসিক্যালি ইন্ট্রোডাকশনে এই টপিকটা কি এবং এই টপিকটা নিয়ে চর্চা কেন গুরুত্বপূর্ণ, মানে তুমি যে লেখাটা লিখছো তুমি তো এমনি বেকার যাকে বলে সময় নষ্ট করছো না। এই যে তুমি লিখছো, এটা ওয়াই ইজ ইট ইম্পর্টেন্ট, এই টপিকটা কেন গুরুত্বপূর্ণ, এবং সেটাকে তুমি বলছো, এবং তুমি আগামী পেপারটায় তুমি কি করতে চলেছো, মানে কি করতে চলেছো সেটার একটা হালকা ব্যাকগ্রাউন্ড দেবে, ঠিক আছে। তাই টপিকটা কি, ইন্ট্রোডাকশনে মূলত 3টে জিনিস, মানে এবার এটাকে ভাগ করে 3-4 আরো অনেক কিছু বলা যায়। আমি অতি সরলীকরণ করে বলছি 3টে জিনিস থাকবে। টপিকটা কি, টপিকটা কেন গুরুত্বপূর্ণ, এবং এই টপিকটাকে তুমি কিভাবে ডিল করেছো, এবং আগামী বাকি গবেষণাপত্রে এই টপিকটা ঠিক কিভাবে দেওয়া থাকবে, কিভাবে এটাকে ব্যাখ্যা করা হবে, এবং কি এর কিভাবে তুমি জিনিসটাকে ডিল করবে, সেটা বেসিক্যালি তুমি ইন্ট্রোডাকশনে বলবে। আচ্ছা, তারপরে ইন্ট্রোডাকশনের পরের সেকশন হচ্ছে লিটারেচার রিভিউ। ভেরি 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 ইম্পর্টেন্ট। হ্যাঁ, লিটারেচার রিভিউতে তোমার টপিকটার ব্যাপারে এবং তোমার টপিকের সাথে আনুষঙ্গিক যে বিষয়গুলো সেগুলোর ব্যাপারেও তোমাকে লিটারেচার রিভিউ করতে হবে। লিটারেচার রিভিউ মানে কি, তোমার টপিকটার ব্যাপারে এবং তোমার টপিকের সাথে জড়িত আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে এর আগে পণ্ডিতরা কি বলে গেছেন, অন্য লেখকরা, তোমার কলিগরা এবং তোমার পূর্বসূরীরা, তোমার অন্য পণ্ডিতরা কি বলে গেছেন, সেগুলো তোমাকে লিখতে হবে। যেমন আমি যদি আমাদের মন গড়ন্ত উদাহরণটা ধরেই বলি, যে ওই 2010 থেকে 20 ওই নারী শিক্ষা নিয়ে, তোমাকে বেসিক্যালি আগে নারী শিক্ষা কেন গুরুত্বপূর্ণ সেটা নিয়ে পণ্ডিতরা কি বলেছেন, নারী শিক্ষা কেন গুরুত্বপূর্ণ, পশ্চিমবঙ্গে নারী শিক্ষার ইতিহাস,
পশ্চিমবঙ্গে নারী শিক্ষার কি ইতিহাস, তারপরে পুরুলিয়া এবং মুর্শিদাবাদে নারী শিক্ষা নিয়ে কারা কি কাজ করেছে, এই সমস্ত বিষয় নিয়ে মানে এই টোটাল বিষয়টা এবং আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে কি কোন কোন পণ্ডিতরা কি কি করেছে সেটা নিয়ে তোমাকে একটা তোমার একটা লিটারেচার রিভিউ করতে হবে। সেখানে পদে পদে সাইটেশন থাকবে, তোমাকে বিভিন্ন বই, 1 মিনিট, তোমাকে বইয়ের সাহায্য নিতে হবে, গবেষণাপত্রের সাহায্য নিতে হবে। আচ্ছা, এইখানে একটা কথা মাথায় রাখতে হবে যে তুমি একাডেমিক রাইটিং এ তোমাকে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যে সোর্স গুলো, মোস্ট ইম্পর্টেন্ট সাইটেশন কিন্তু তোমাকে একাডেমিক সাইটেশনই সোর্স করতে হবে। এবার মানে তোমাকে হয় বুকস মানে বই, না হলে তোমাকে একাডেমিক জার্নালের গবেষণাপত্র সাইট করতে হবে। এবার এর ওপর তথ্য দেওয়ার জন্য তুমি নন একাডেমিক জিনিসও সাইট করতে পারো, কিন্তু তোমাকে কিন্তু মেনলি প্রিলিমিনারি তোমার ফোকাস কিন্তু সাইটেশন তোমার কিন্তু আসতে হবে একাডেমিক সোর্স থেকে। তাই তোমার লিটারেচার রিভিউতে কিন্তু তোমাকে ওই একাডেমিক সোর্সেস কিন্তু সাইট করতে হবে। সেখানে কিন্তু তুমি একটা টেক্সট বুক সাইট করে দিলে, মানে ইন্টারন্যাশনাল রিলেশনস এর প্রণব কুমার দালাল সাইট করে দিলে, কি ইন্টারন্যাশনাল রিলেশনস পিউ ঘোষ সাইট করে দিলে, কি তুমি অনাদি কুমার মহাপাত্রের একটা তুমি বই সাইট করে দিলে, সেটা কিন্তু চলবে না। এমনকি তোমার অ্যান্ড্রু হেউড বা তোমার বেলিস এন্ড স্মিথ সাইট করলেও চলবে না, মানে তোমার টেক্সট বুক সাইট করলে চলবে না, বা তোমার কি বলে এই ইন্ডিয়া টুডেতে কি আর্টিকেল বেরিয়েছিল, কি আল জাজিরাতে কি আর্টিকেল বেরিয়েছিল, বিবিসিতে কি সেটা সাইট করলে চলবে না। হ্যাঁ, বিবিসির আর্টিকেল তুমি তথ্যের জায়গায় সাইট করতে পারো, মানে যেমন ধরো বাংলাদেশ গত 10 বছরে এত উন্নতি করতে পেরেছে, এইটা তুমি ধরো আনন্দবাজার পত্রিকার একটি কোনো মানে জায়গায় পেয়েছো, সেখানে তুমি আনন্দবাজারকে সাইট করবে। হ্যাঁ, দেখো নন একাডেমিক সোর্স অফকোর্স সাইট করা যেতে পারে, কিন্তু সেটা শুধু তথ্যের জন্য, এবং সেটা কিন্তু মানে প্রাইমারি গুরুত্ব বা প্রাথমিক গুরুত্ব কিন্তু সেটা কখনোই পাবে না। ওকে, মানে তুমি ধরো কি বলে এরকম একটা আর্গুমেন্ট করছো যে বাংলাদেশ গত 10 বছরে অনেক উন্নতি করেছে। হ্যাঁ, নানা জায়গায় নানা বিষয় নানা ক্ষেত্রে বাংলাদেশ অনেক উন্নতি করেছে, সেখানে তুমি বাংলাদেশকে নিয়ে চর্চা করেছে এরকম 4-5টা বই দিলে, তুমি 10-12টা একাডেমিক তুমি কি বলে জার্নালের সেখানে সাইটেশন দিয়ে ভালো করে বোঝালে যে বাংলাদেশ অর্থনৈতিক ভাবে কি উন্নতি করেছে, সামাজিক দিক থেকে কি উন্নতি করেছে, শিক্ষার দিক থেকে কি উন্নতি করেছে, স্বাস্থ্যের দিক থেকে কি উন্নতি করেছে। এবার এই সোর্স, তোমার এই যে তাত্ত্বিক যে সোর্স গুলোর পরে তুমি নাম্বারস গেমে যখন তুমি চলে এলে যে কত পার্সেন্ট বেড়েছে, কত হাজার হয়েছে, কত নতুন স্কুল তৈরি হয়েছে, কটা নতুন হাসপাতাল, এই নাম্বার, সেটা তুমি বলতে গেলে তুমি বলতে পারো যে সেখানে তুমি কি বলে মানে একাডেমিক সোর্স গুলোকে সাপ্লিমেন্ট করবার জন্য, মানে একাডেমিক সোর্স গুলোকে মানে আরো এক্সট্রা দেওয়ার জন্য, মানে একাডেমিক সোর্সের পর এক্সট্রা ইনফরমেশন সাইটেশনের জন্য তুমি নন একাডেমিক মানে মিডিয়া রিপোর্টের মতো নন একাডেমিক সোর্স সাইট করতে পারো। আর না হলে তুমি নন একাডেমিক সোর্সের কেবলমাত্র নন একাডেমিক সোর্স সাইট করে একটা জিনিস নিয়ে যাওয়া, সেটা কিন্তু একটা রিসার্চ পেপারের বিশাল দুর্বলতা। ঠিক আছে, তো যাই হোক, লিটারেচার রিভিউতে তুমি কিন্তু তোমরা মেনলি একাডেমিক সোর্সেস সাইট করবে। ঠিক আছে, এবার একাডেমিক সোর্সেস কে সাপ্লিমেন্ট করার জন্য তুমি কিছু নন একাডেমিক সোর্স সাইট করতে পারো, কিন্তু তোমাদেরকে কিন্তু মেনলি একাডেমিক সোর্সই সাইট করতে হবে। এই কথাটা কিন্তু শুধু লিটারেচার রিভিউর জন্য নয়, পরবর্তীকালে মানে পুরো রিসার্চ পেপারের টপ টু বটম সব জায়গায় কিন্তু এটা প্রযোজ্য। হ্যাঁ, এবার তুমি বলতে পারো যে মানে ধরো ফ্রান্সে কিছুদিন আগে ভোট হয়েছে, ব্রিটেনে কিছুদিন আগে ভোটের রেজাল্ট বেরিয়েছে, সেটাকে তুমি সেখানে নাম্বারটাকে সাইট করার জন্য তুমি হয়তো একটা বিবিসি কিংবা ফ্রান্স 24 নিউজ এরকম বা কোনো একটা ইন্ডিয়া টুডে বা কোনো একটা নিউজ টাইমস অফ ইন্ডিয়া বা কোনো একটা তুমি খবরের কাগজ সাইট করলে সেটা হতে পারে, কিন্তু নন একাডেমিক সোর্সকে প্রাইমারিলি নন একাডেমিক সোর্স ধরে তুমি যদি এগো, সেখানে কিন্তু বড় সমস্যা রয়েছে। ওকে, তাই ব্যাপারটা হচ্ছে একটা গুড একাডেমিক পেপার will never rely primarily on non-academic sources. একটি ভালো গবেষণাপত্র কখনোই কিন্তু যাকে বলে নন একাডেমিক সোর্সের ওপর মানে ভরসা করে থাকবে না।
এবারে হ্যাঁ, তোমার যদি টপিক সাহিত্য বা সেরকম কিছু হয়, সেখানে অবভিয়াসলি তুমি সাহিত্যের অরিজিনাল ওয়ার্ককে তুমি রিলাই করতে পারো, সেটা অবশ্যই, সেটা কোনো ব্যাপার নয়। যেমন ধরো তুমি যদি সংস্কৃত সাহিত্য নিয়ে তুমি যদি কাজ করো, তুমি হয়তো মেঘদূতম, তুমি ডাইরেক্টলি তুমি মেঘদূতম বইটাকে তুমি সাইট করছো, কি তুমি হয়তো তুলসীদাসের রামচরিত মানসকে তুমি হয়তো ডাইরেক্টলি সাইট করছো, কিংবা তুমি মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যকে ডাইরেক্টলি সাইট করছো, ওইটাকে সাইট করা যাবে। কেন যাবে? কারণ ওটা হচ্ছে প্রাইমারি সোর্স। এবার দেখো রিসার্চ মেথোডোলজিতে অন্য জায়গায় অবভিয়াসলি প্রাইমারি সোর্স, সেকেন্ডারি সোর্স এগুলো তোমাদের পড়ানো হবে, আলোচনা করা হবে, তো এগুলো এটা নিয়ে আমি বিশেষ যাচ্ছি না। তো প্রাইমারি সোর্স একটা ছোট্ট উদাহরণ দিয়ে দিচ্ছি। যেমন ধরো তুমি ধরো কাজ করছো রবীন্দ্রনাথের ওপর, ঠিক আছে? ধরো রবীন্দ্রনাথের লেখার ওপর তুমি গবেষণা করছো, ঠিক আছে? রবীন্দ্রনাথের লেখার ওপর তুমি গবেষণা করছো, এবার তুমি সেখানে ডাইরেক্ট রবীন্দ্রনাথের কবিতা থেকে তুমি সাইট করছো। এখানে রবীন্দ্রনাথের নিজের লেখা, নিজের কবিতা বা নিজের নাটক বা নিজের নৃত্যনাট্য, এটা হচ্ছে প্রাইমারি সোর্স, কারণ এটা হচ্ছে রবীন্দ্রনাথ এগুলো নিজে লিখে গেছেন। বা সেকেন্ডারি সোর্স গুলো কি? সেটা হচ্ছে রবীন্দ্রনাথকে নিয়ে যারা যা যা লিখেছেন। কেউ রবীন্দ্রনাথকে নিয়ে এই বলেছেন, কেউ রবীন্দ্রনাথকে নিয়ে ওই বলেছেন, কেউ রবীন্দ্রনাথকে নিয়ে সেইটা বলেছেন, এগুলো হচ্ছে সেকেন্ডারি সোর্স, ঠিক আছে? যাই হোক, এগুলো নিয়ে অন্য। আচ্ছা, এবার লিটারেচার রিভিউতে তুমি যে টপিকটা নিয়ে করছো সেটা নিয়ে তুমি খুব ডিটেল তুমি একটা চর্চা করলে যে এই বিষয়টা নিয়ে তোমার আগে তোমার কলিগরা এবং তোমার উত্তরসূরি, তোমার পূর্বসূরিরা কি কি লিখে গেছে, ঠিক আছে? কিন্তু এরপর জায়গাটা কি? এরপর জায়গা হচ্ছে তোমার লিটারেচার গ্যাপ। পণ্ডিতরা এই বিষয়টা নিয়ে এত কিছু লিখে গেছে, তো এবার কোন জায়গাটা তারা লেখেনি, কোন জায়গায় ইনফরমেশন মিসিং আছে, কিংবা কোন জায়গায় এইভাবে কাজ হয়েছে, এবার নতুন ভাবে তুমি কাজ করবে। মানে লিটারেচারে গ্যাপটা কোথায়, যে গ্যাপটা তুমি ফুলফিল করবে। ভালো করে মাথায় রাখো, রিসার্চের মধ্যে কিন্তু সার্চ শব্দটা আছে। গবেষণা কিন্তু সর্বদাই কোনো একটা প্রশ্ন কে উত্তর দেয়। গবেষণার মধ্যে কিন্তু অনুসন্ধানের একটা বড় জায়গা আছে। গবেষণা করছো মানে তুমি কিন্তু একটা অনুসন্ধান করছো, ওকে? গবেষণা করছো মানে তুমি অনুসন্ধান করছো, অনুসন্ধানের বড় জায়গা আছে। তো সেখানে কথা হচ্ছে তুমি কি কাজ করছো, কি লিখছো। এখানে তুমি একটা প্রশ্নের উত্তর দিচ্ছ, কিছু না কিছু প্রশ্ন, কিংবা কোনো না কোনো জায়গায় তুমি নতুন জ্ঞানের দ্বার উন্মোচন করছো। আবার রিপিট করছি, গবেষণা মানে কিন্তু তুমি নিজে জ্ঞান তৈরি করছো। পণ্ডিতরা কি বলে গেছে সেটা লিটারেচার রিভিউতে সেটা তোমায় খুব ভালো করে একাডেমিক সোর্স দিয়ে লিখতে হবে, তো তারপর কিন্তু তোমাকে নিজের কাজটা করতে হবে। এবার কিভাবে করবে? লিটারেচার রিভিউর পর লিটারেচার গ্যাপ আসবে। কোন জায়গাটা লিটারেচারে প্রোভাইড করা হয়নি, বা এখন অব্দি দার্শনিকরা বা তাত্ত্বিকরা, এখন অব্দি পণ্ডিতরা কি কাজ করে যায়নি, মানে ওই এলাকাটার ওপর কোন জায়গাটা এমন আছে যে জায়গাটায় আগে কাজ হয়নি, বা আগে কাজ হয়েছে কিন্তু তুমি যে পদ্ধতিতে কাজটা করতে চাও সেই পদ্ধতিতে হয়নি। সেই যে গ্যাপটা, সেই লিটারেচার গ্যাপটা কিন্তু তোমাকে আইডেন্টিফাই করতে হবে, ওকে? তোমাকে সেই গ্যাপটা কিন্তু আইডেন্টিফাই করতে হবে। সেই গ্যাপটা আইডেন্টিফাই করার পর, সেই গ্যাপটা আইডেন্টিফাই করলে তারপর লিটারেচার রিভিউ পরে লিটারেচার গ্যাপ, বা সেই লিটারেচার গ্যাপ থেকে আসবে রিসার্চ কোয়েশ্চেন, ওকে? রিসার্চ কোয়েশ্চেন মানে গবেষণা প্রশ্ন, মানে তোমার গবেষণাটা কোন প্রশ্নকে উত্তর দিতে চলেছে, তুমি তোমার গবেষণায় কি প্রশ্নের উত্তর দিচ্ছ। মানে লিটারেচার রিভিউয়ের পরে এলো লিটারেচার গ্যাপ, লিটারেচার গ্যাপ থেকে এলো রিসার্চ কোয়েশ্চেন। দেখো এখানে একটা লজিক আছে, এটা মুখস্থ বিদ্যা নয়, একটা লজিক আছে। তুমি একটা টপিকের ওপর গবেষণা করবে, তাই আগে তোমাকে জানতে হবে এই টপিকের ওপর অন্যরা কি কি বলে গেছে, কি কি পড়ে গেছে, কি কি পড়েছেন, কি কি বলেছেন, কি কি লিখেছেন, কি কি জ্ঞান আছে, তোমাকে এটা পড়ে কম্পাইল করে ভালো করে লিখতে হবে। এই হয়ে গেল তোমার লিটারেচার রিভিউ। এবার সেই বিষয়টার ওপর দীর্ঘ বিস্তীর্ণ চর্চা করার পর তুমি একটা গ্যাপ আইডেন্টিফাই করলে, যে কোন জায়গাটায় এখনো কাজ হয়নি, বা কোন জায়গায় তুমি নতুন ভাবে অন্যভাবে তুমি কাজ করবে। তাই লিটারেচার রিভিউ থেকে এলো লিটারেচার গ্যাপ,
আর এই যে লিটারেচার গ্যাপটা এলো, এই লিটারেচার গ্যাপ থেকে তোমার একটা রিসার্চ কোয়েশ্চেন চলে এলো। রিসার্চ কোয়েশ্চেনটা কি জিনিস? রিসার্চ কোয়েশ্চেনটা হচ্ছে তুমি তোমার গবেষণার মধ্যে কি প্রশ্নের উত্তর তুমি দিতে চলেছ, তুমি কি প্রশ্ন উত্তর দিচ্ছ। এবারে রিসার্চ কোয়েশ্চেনের জায়গায় একটা হাইপোথিসিসও থাকতে পারে। আচ্ছা, হাইপোথিসিস মানে কি? হাইপোথিসিস মানে হচ্ছে, এবার দেখো এখানে একটা কথা আমি বলি, গবেষণা আইদার একটা হাইপোথিসিস টেস্টিং এর গবেষণা হতে পারে অথবা রিসার্চ কোয়েশ্চেন আনসারিং গবেষণা হতে পারে। এবার কিছু কিছু সুপারভাইজাররা বলেন যে, কিছু কিছু পণ্ডিতদের মত হচ্ছে যে রিসার্চ কোয়েশ্চেনও দাও আবার হাইপোথিসিসও দাও। কিন্তু আবার অনেকের মত হচ্ছে যদি যদি রিসার্চ কোয়েশ্চেন থাকে তাহলে হাইপোথিসিস থাকবে না, আবার হাইপোথিসিস থাকলে রিসার্চ কোয়েশ্চেন আলাদা করে লেখার কোনো দরকার নেই। মানে আইদার হাইপোথিসিস অর রিসার্চ কোয়েশ্চেন, ঠিক আছে? এবার হাইপোথিসিস মানে কি? হাইপোথিসিস হচ্ছে যেখানে তুমি একটা এক্সপেরিমেন্টাল রিসার্চের মাধ্যমে তুমি কোনো একটা জিনিসকে সঠিক বা ভুল প্রমাণ করছো। দেখো, রিসার্চ কোয়েশ্চেন কথাটার মানে তো খুব পরিষ্কার, যে তুমি গবেষণার মাধ্যমে কি প্রশ্নের উত্তর দিচ্ছ, তুমি গবেষণার মাধ্যমে কোন প্রশ্নের উত্তর দিচ্ছ, ঠিক আছে? এবার এই প্রশ্নগুলো কানেক্টেড হলে ভালো হয়, বা কোনো না কোনো কানেকশন থাকতেই হবে, কিন্তু একটা গবেষণা পত্রে একাধিক গবেষণা প্রশ্নও থাকতে পারে, ঠিক আছে? যে এই গবেষণার মাধ্যমে তুমি কি প্রশ্নের উত্তর দিচ্ছ। আচ্ছা, হাইপোথিসিস টেস্টিং মানে হচ্ছে মানে ধরো তুমি কোনো একটা জিনিসের মধ্যে কানেকশন খুঁজতে চাইছো, তুমি দুটো ভেরিয়েবলের মধ্যে, বা আমি খুব অতি সরলীকরণ করে বলছি, দুটো জিনিসের মধ্যে তুমি একটা কানেকশন খুঁজতে চাইছো। যেমন একটা মন গড়ন্ত উদাহরণে বলি, হাইওয়েতে স্পিড কমালে, হাইওয়েতে ম্যাক্সিমাম স্পিড লিমিট কমালে কি অ্যাক্সিডেন্ট কমবে? তাহলে এখানে তুমি একটা, এবার এটাকে তো মানে এটা হচ্ছে তোমার ধরো প্রশ্ন, ঠিক আছে, যে হাইওয়েতে স্পিড লিমিট কমালে কি অ্যাক্সিডেন্ট কমবে? তার মানে হাইওয়ে স্পিড লিমিট আর অ্যাক্সিডেন্টের সংখ্যা, এ দুটোর মধ্যে কোনো কানেকশন আছে কিনা। মানে হাইওয়েতে স্পিড লিমিট বাড়লে বা কমলে সেটা কি অ্যাক্সিডেন্টের সংখ্যার উপর কোনো প্রভাব ফেলে? এটা ধরো একটা কোয়েশ্চেন, একটা মন গড়ন্ত উদাহরণ, ধরো দিস আ কোয়েশ্চেন, ওকে? এবার এটাকে তুমি রিসার্চ কোয়েশ্চেন হিসেবে ফ্রেম করতে পারো, যে হাইওয়ের সর্বোচ্চ স্পিড বাড়ানো, বা হাইওয়ে সর্বোচ্চ স্পিডের সাথে দুর্ঘটনার সংখ্যার কি কোনো মানে যোগসাযোগ আছে? এটা হচ্ছে তোমার ধরো প্রশ্ন। অথবা হাইওয়ে স্পিড লিমিটের সাথে দুর্ঘটনার যোগসাযোগ কি মানে এখানে কয় দীর্ঘই কি, হাইওয়ের সর্বোচ্চ স্পিড লিমিটের সাথে দুর্ঘটনার কি কানেকশন, কি সম্পর্ক, ঠিক আছে? এটা হচ্ছে ধরো তোমার রিসার্চ কোয়েশ্চেন। এইটাকে এবার হাইপোথিসিস এরকম ভাবে ফেলা যেতে পারে। হাইপোথিসিস হচ্ছে একটা স্টেটমেন্ট, ঠিক আছে, একটা স্টেটমেন্ট, যে স্টেটমেন্টটাকে তুমি একটা দিলে, মানে এটা তুমি আগে থেকে একটা দিয়ে রাখলে, এবার বাকি গবেষণায় এই স্টেটমেন্টটাকে পরীক্ষা করে দেখা হবে এইটা ঠিক না ভুল। যেমন ধরো হাইওয়েতে যদি তোমার স্পিড লিমিট কমানো হয় তাহলে অ্যাক্সিডেন্টও কমবে, অর্থাৎ লোয়ার দ্য স্পিড লিমিট লোয়ার দ্য অ্যাক্সিডেন্ট, মানে হাইওয়েতে স্পিড লিমিট কমানো হলে অ্যাক্সিডেন্টও কমবে। এটা একটা হাইপোথিসিস, এবার এই হাইপোথিসিসটা বাকি গবেষণায়, মানে পুরো গবেষণায় এটা রিসার্চ মেথডের মাধ্যমে এটাকে টেস্ট করা হবে, এই হাইপোথিসিসটাকে টেস্ট করা হবে, হাইপোথিসিস টেস্টিং হবে। এবার এই মানে তোমার গবেষণার শেষে দেখা যাবে যে হাইপোথিসিসটা সঠিক প্রমাণিত হলো না ভুল প্রমাণিত হলো। আচ্ছা, এখানে ছাত্ররা একটা ভুল করে, একটু শিখিয়ে দিই ছাত্রদের, যে এখানে হাইপোথিসিস ভুল প্রমাণিত হলে হতাশ হওয়ার কিছু নেই। তোমাকে হাইপোথিসিসটাতে তোমাকে ঠিক প্রমাণ করতেই হবে তার কোনো মানে নেই।
এরকম কোন একটা হাইপোথিসিস হতে পারে, হ্যাঁ, যে শশা খেয়ে ক্লাসে এলে পরীক্ষা খারাপ হয়। মানে ধরো হাইপোথিসিস হচ্ছে, ধরো রিসার্চ কোয়েশ্চেন হচ্ছে শশা খাওয়ার সাথে পরীক্ষার ফলাফলের কি সম্পর্ক। তো হাইপোথিসিস ধরো দিলে শশা খেয়ে পরীক্ষা দিতে এলে পরীক্ষায় ফলাফল ভালো হবে। এবার তোমার ধরো তোমার কি বলে পরীক্ষা, এটা তোমার গবেষণার পথ দেখা গেল যে ধুস শশা খাওয়ার সাথে পরীক্ষায় ফলাফলের কোনো সম্পর্কই নেই, তাই হাইপোথিসিস ডাজ নট স্ট্যান্ড। হাইপোথিসিসটা তোমার রিফিউট হয়ে গেল, ঠিক আছে, হাইপোথিসিসটা তোমার রিফিউট হয়ে গেল। আচ্ছা, এবার তোমার ব্যাপারটা হচ্ছে, এবার আসছে গবেষণার পদ্ধতি। এবারে দেখো গবেষণার পদ্ধতি, দেখো রিসার্চ মেথোডোলজি বা গবেষণার পদ্ধতি নিয়ে আলোচনা করাটা আজকে আমার মানে বিষয়বস্তু নয়। এটা নিয়ে তোমার একটা পুরো যাকে বলে পুরো সেশন চলছে রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্র, এবং প্রচুর বই আছে, প্রচুর অনলাইন লেকচার আছে রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্র এবং অন্যান্য জায়গায় অনেক লেকচার আছে, তোমরা এগুলো শুনে নিও। যদি আমাকে ইনভাইট করা হয়, আমি মানে যাকে বলে মেথোডোলজির ওপর আমি একাধিক লেকচার দিতে আগ্রহী। এটা আমার মানে বলা রইল ছাত্রছাত্রীদের জন্য, আমি করব। হ্যাঁ, এই তো তুলারাম সাহা প্রশ্ন করেছে হাউ টু সিলেক্ট দ্য মেথডস ইন রিসার্চ পেপার। এটা বিস্তীর্ণ আলোচনা বাবা, এটা তোমার এটা নিয়ে আমি হাতে গোনা কয়েকটা কথা বলে আজকে ছেড়ে দিচ্ছি, কারণ আমার এখন সময় নেই। এবার আমার কিছুক্ষণ বাদে আমাকে উঠতে হবে। এরপর মানে এটা নিয়ে এবং মেথোডোলজি নিয়ে এবং অনেক তোমার বিস্তীর্ণ আলোচনা আছে, যেটা আমার আজকের লেকচারের বিষয়বস্তু নয়। আমি কয়েকটা কথা বলি। মেথোডোলজি বিভিন্ন রকমের হয়, মানে তোমার গুণগত তোমার গবেষণা হয়, আর তোমার সংখ্যাগত গবেষণা হয়। গুণগত গবেষণা মানে তোমার কোয়ালিটেটিভ রিসার্চ মেথড, আবার তোমার সংখ্যাগত গবেষণা মানে হচ্ছে কোয়ান্টিটেটিভ রিসার্চ মেথড। এবার এখানে একটা কথা যেটা বলে রাখি, অত্যন্ত স্বল্প সময় এবং সীমিত স্কোপের মধ্যেই আজকে কথাটা বলছি, যে রিসার্চ মেথডে কোনো যাকে বলে মানে সেই অর্থে ইউনিভার্সালি কারেক্ট মেথড অর রং মেথড সেই অর্থে হয় না। যেটা হয় তোমার গবেষণার পক্ষে বা তোমার গবেষণার টপিকের ওপর নির্ভর করে, ডিপেন্ডিং অন ইয়োর টপিক, তোমার টপিকের জন্য বেশি প্রযোজ্য বা কম প্রযোজ্য মেথড হতে পারে। এবার দেখো মেথড নিয়ে প্রত্যেকটা মেথডের কিছু তোমার সুবিধা আছে, আবার কিছু অসুবিধা আছে। যেমন তোমার কোয়ান্টিটেটিভ রিসার্চ মেথডস মানে তো সংখ্যাগত যে গবেষণা পদ্ধতি, বা কোয়ান্টিটেটিভ মেথডস অনেক বেশি পরিমাণে তথ্য সংগ্রহ করতে সক্ষম হয়। কিন্তু গুণগত গবেষণা পদ্ধতি তুলনামূলকভাবে কম পরিমাণে তথ্য পায়, কিন্তু আবার বেশি গভীরে গিয়ে কিন্তু আবার তোমার তথ্য জোগাড় করতে পারে, ঠিক আছে। ওকে, এবার দেখো তুমি কি মেথড মানে ফলো করবে, এটা অনেক কিছুর উপর নির্ভর করে। এক হচ্ছে তোমার জ্ঞানতাত্ত্বিক মানে ধারণা কি। এবার আমি তো রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রকে অনুরোধ করব স্কোপ এন্ড এপিস্টেমোলজি, মানে বিশেষ করে গবেষণা নিয়ে যখন আলোচনা হচ্ছে, স্কোপ আর এপিস্টেমোলজি মানে এই দুটো জিনিসকে নিয়ে, মানে বিশেষ করে জ্ঞান তত্ত্ব নিয়ে, এপিস্টেমোলজি নিয়ে কয়েকটা লেকচারের অর্গানাইজ যদি করা যায়, এপিস্টেমোলজি বা জ্ঞান তত্ত্ব নিয়ে যাতে কয়েকটা মানে লেকচার আলোচনা মানে করা যায়, ঠিক আছে, এটা হলে খুব ভালো হয়। এবার দেখো বিভিন্ন মেথোডোলজি এবং বিভিন্ন মেথড, মানে তুমি যদি ধরো কোয়ান্টিটেটিভ মেথড ব্যবহার করো, তার কিছু তোমার অ্যাডভান্টেজ আছে। হ্যাঁ, আচ্ছা একটা প্রশ্নের উত্তর এখন দিয়ে দিই আমি। আচ্ছা, পিওরলি কোয়ান্টিটেটিভ রিসার্চ হাইপোথিসিস ম্যান্ডেটরি, দেখো এটা আবার নির্ভর করছে দ্য টাইপ অফ রিসার্চ, ঠিক আছে। এখানে আমি বলে দিই দেখো ব্যাপারটা হচ্ছে কিছু তোমার কি বলে কোয়ালিটেটিভ রিসার্চ হয়, বিশেষ করে তোমার থিওরিটিক্যাল মানে। আচ্ছা এখানে একটা কথা বলি, রিসার্চকে কিন্তু আমরা আগে দুভাগে ভাগ করব, থিওরিটিক্যাল রিসার্চ আর একটা হচ্ছে এমপিরিক্যাল রিসার্চ, ঠিক আছে। একটা হচ্ছে থিওরিটিক্যাল রিসার্চ আর একটা হচ্ছে এমপিরিক্যাল রিসার্চ। এবার এমপিরিক্যাল রিসার্চের মধ্যে তোমার
কোয়ান্টিটেটিভ হয় আবার কোয়ালিটেটিভ হয়, ঠিক আছে। এবার বলে দিই থিওরিটিক্যাল রিসার্চ আর ইম্পিরিক্যাল রিসার্চ। কারণ তোমরা যখন একটি গবেষণাপত্র রাখবে, তোমাদেরকে ভাবতে হবে যে তোমরা কি থিওরিটিক্যাল কাজ করবে নাকি তোমরা ইম্পিরিক্যাল কাজ করবে। আচ্ছা, থিওরিটিক্যাল কাজ মানে হচ্ছে পুরো তাত্ত্বিক লেভেলে তোমাদের ভাবা। যেমন উদাহরণ হচ্ছে তোমার রলসের ন্যায়তত্ত্বর সাথে অমর্ত্য সেনের ন্যায়তত্ত্বের তুলনা, কিংবা তোমার রলসের অধিকার সম্পর্কে ধারণা এবং নজিকের অধিকার সম্পর্কে ধারণার একটি তুলনা, কিংবা তোমার ধরো বিপ্লব সম্পর্কে, বিপ্লবের তত্ত্ব, তোমার মার্ক্সবাদী বিপ্লবী তত্ত্ব এবং নৈরাষ্ট্রবাদী বিপ্লবী তত্ত্বের মধ্যে তুলনা, কিংবা রবীন্দ্রনাথের রাষ্ট্রচিন্তার মধ্যে ব্যক্তি সত্তার ধারণা। এই যে কয়েকটা আমি মন গড়ন্ত টপিক বললাম, যদি এগুলো সবই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রযোজ্য টপিক, এগুলো হচ্ছে থিওরিটিক্যাল রিসার্চ, ঠিক আছে। আচ্ছা, অনেকে একটা ভুল করে, মানে কি বলবো, আমি তো এখানে আমি নাম করছি না, কিন্তু আমি তো দেখেছি এখানে অনেক এমন গবেষক যারা অধ্যাপনা করছে, তারাও এই থিওরিটিক্যাল রিসার্চ এবং ইম্পিরিক্যাল রিসার্চের মধ্যে পার্থক্য জানে না, জানে না, কারণ তাদের এক্সপোজার দেওয়া হয়নি এই একাডেমিক রাইটিং সম্পর্কে। আমাদের অ্যাকচুয়ালি ফার্স্ট ইয়ার থেকে এই ট্রেনিংটাই দেওয়া হয় না, শেখানোই হয় না। তাই আমি তো মনে করি রিসার্চ মেথডস এর উপর আরো বেশি আলোচনা, এবং এরকম আমাদের রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের মতো অনলাইন ফোরামে আরো বেশি হওয়া উচিত। যাই হোক, তো এবার দেখো, থিওরিটিক্যাল রিসার্চের উদাহরণগুলো দিলাম, যেমন তোমার রলসের ন্যায় বনাম অমর্ত্য সেনের ন্যায়, কি রবীন্দ্রনাথের ভাবনার মধ্যে ব্যক্তি সত্তা, কি গান্ধীজির ভাবনার মধ্যে অহিংসার ধারণা, কিংবা আম্বেদকরের গণতান্ত্রিক চেতনা, ঠিক আছে। এগুলো হচ্ছে পুরোপুরি তাত্ত্বিক, থিওরিটিক্যাল রিসার্চ, ঠিক আছে। আরেকটা রিসার্চ হচ্ছে যেখানে তুমি কোনো একটা প্র্যাকটিক্যাল জিনিসকে নিয়ে কাজ করছো। যেমন ধরো ব্রিটিশ শাসনে ভারতে কি কি ক্ষতি হয়েছে, কারণ দেখো এখানে ভারতের ইতিহাস একটা প্র্যাকটিক্যাল জিনিস নিয়ে তুমি কাজ করছো, ঠিক আছে, এটা ইম্পিরিক্যাল। কিংবা ওই যেটা বললাম যে তোমার 2010 থেকে 2020 মধ্যে 2010 থেকে 2020 মধ্যে পশ্চিমবঙ্গের নারী শিক্ষার উন্নতি, মুর্শিদাবাদ এবং পুরুলিয়ার একটি কম্প্যারিজন, কিংবা কিছুই না, তোমার উত্তর দিনাজপুর জেলার কৃষি, কিংবা তোমার ওই কলকাতায় শিক্ষিত নারীদের মধ্যে বেকারত্ব। এগুলো সবই হচ্ছে ইম্পিরিক্যাল রিসার্চ, তুমি কোনো একটা জিনিসকে নিয়ে তুমি কাজ করছো, ঠিক আছে। কিংবা এরকম কয়েকটা উদাহরণ দিলাম, ঠিক আছে। এবার তুমি তো ইম্পিরিক্যাল রিসার্চ করো, ঠিক আছে। দেখো, ইম্পিরিক্যাল রিসার্চ করলে সেটা তুমি হয় কোয়ান্টিটেটিভলি করতে পারো, না হলে কোয়ালিটেটিভলি করতে পারো, ঠিক আছে। ইম্পিরিক্যাল রিসার্চ তোমরা হয় কোয়ান্টিটেটিভলি করতে পারো, না হলে কোয়ালিটেটিভলি করতে পারো, ঠিক আছে। এবার কথাটা হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চ, এবার আবার এটা পুরোটা নির্ভর করছে তুমি কি ধরনের রিসার্চ করছো, ঠিক আছে। রিসার্চ টপিকটার উপর নির্ভর করছে। হাইপোথিসিস টেস্টিং তোমার লাগবে কি লাগবে না, এটা কিন্তু তোমার রিসার্চ টপিকের উপর নির্ভর করছে, ঠিক আছে। এবার যেমন তোমার ধরো এথনোগ্রাফিক রিসার্চে সাধারণত বা অনেক ক্ষেত্রে তোমার কি বলে তোমার হাইপোথিসিস টেস্টিং লাগতেও নাও লাগতে পারে, এবার তোমার একটা উদাহরণ দিই, ঠিক আছে। ধরো একটা রিসার্চ টপিক যেখানে বলছে কন্যাশ্রী প্রকল্পের জন্য কি মুর্শিদাবাদ জেলায় ছাত্রীদের মধ্যে ড্রপ আউট কমেছে। এইরকম একটা তুমি যদি টপিকে রিসার্চ করো, সেখানে কোয়ালিটেটিভ মেথড ব্যবহার করলেও সেখানে হাইপোথিসিস টেস্টিং এখানে একটা থাকছে, হাইপোথিসিস টেস্টিং লাগছে। কিন্তু তোমার রিসার্চটা যদি এরকম হয় যে
ইউক্রেন যুদ্ধের ফলে যে সমস্ত ভারতীয় ছাত্রছাত্রীদের ইউক্রেন থেকে ফিরে আসতে হলো, তারা কিভাবে তাদের পড়াশোনা চালাচ্ছে। ইউক্রেন যুদ্ধের জন্য যে সমস্ত ছাত্রছাত্রীদের ফিরে আসতে হলো, তারা তাদের ক্যারিয়ারটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তারা তাদের পড়াশোনাটা কিভাবে চালাচ্ছেন। এইরকম যদি তোমার প্রশ্ন হয়, তাহলে এখানে হাইপোথিসিস টেস্টিং লাগবে না, না লাগারই কথা। ওকে, এবার দেখো, যেমন দেখো, আমি পার্সোনালি, এবার এটা আবার আমার একটা নিজস্ব তাত্ত্বিক মতামত, আমি মনে করি যে গবেষণা প্রশ্ন যেটা, হ্যাঁ, সেটাকে যদি মানে হাইপোথিসিস ফরম্যাটে তুমি ফেলতে না, মানে সেটাকে তুমি হাইপোথিসিস ফরম্যাটে ফেলতে পারো, তাহলে তুমি হাইপোথিসিস টেস্টিং এ যাও। কিন্তু যদি ওপেন এন্ডেড কোয়েশ্চেন থাকে, হ্যাঁ, যেখানে হাইপোথিসিস টেস্টিং এর কোনো জায়গা নেই, ঠিক আছে, তাহলে হাইপোথিসিস টেস্টিং লাগবে না সেখানে। মানে যেখানে এটার সাথে কি এটার সম্পর্ক আছে, এটার জন্য কি এটা হয়, হ্যাঁ কি না, এটা ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন। এটা হলে কি এটা হয়, এটা হলে কি এটা হয়, সেটা হলে কি সেটা হয়, স্পিড লিমিট কমিয়ে দিলে কি অ্যাক্সিডেন্টের সংখ্যা কমে, সরকার যদি কন্যাশ্রীর মতো কি বলে স্কলারশিপ দেয়, তাহলে কি মেয়েদের শিক্ষায়, মেয়েদের স্কুল ছুট হওয়া বন্ধ হয়, এরকম হয় কি হয় না, এটা হলে কি এটা হয়, সেটা হলে কি সেটা হয়। এইরকম যদি তোমার প্রশ্ন থাকে, সেটাকে হাইপোথিসিসে খুব ইজিলি কনভার্ট করা যায়। কিন্তু প্রশ্নটা যদি ওপেন এন্ডেড হয়, যে ইউক্রেনে যুদ্ধের জন্য যে ছাত্রদের ফিরে আসতে হলো, তাদের এবার কি হলো, এখানে হাইপোথিসিসের দরকার নেই, হাইপোথিসিস টেস্টিং এর দরকার নেই, তাই না। এবার দেখো, কোয়ান্টিটেটিভ মেথডে, হ্যাঁ, সাধারণত হাইপোথিসিস টেস্টিংটা ম্যান্ডেটরি, সাধারণত, হ্যাঁ। এবার গল্পটা হচ্ছে যে কোয়ান্টিটেটিভ রিসার্চটা হয় এমন ভাবে যে ওখানে কোনো একটা হাইপোথিসিসকে টেস্ট করা হচ্ছে, ঠিক আছে, হ্যাঁ, ওকে, সেখানে হয় কোনো মানে কোনো একটা ভেরিয়েবলের মধ্যে রিলেশন খোঁজা হচ্ছে, এর মধ্যে কি রিলেশন আছে না নেই, আছে কি নেই, কোরিলেশনটা আছে কি নেই। এবার কোরিলেশনটা আছে মানে কি ওটাকে আমরা পজেশন বলবো কি বলবো না, ঠিক আছে। তো এখানে হাইপোথিসিস টেস্টিং এর একটা টেস্টিং এর জায়গা থেকেই যায়, ঠিক আছে, থেকেই যায়। কিন্তু কোয়ালিটেটিভ মেথডে সেটা থাকতেও পারে, নাও থাকতে পারে। তো ওই যে ছাত্রটির নাম ভুলে গেলাম, কিন্তু তোমাকে আমি এটাই বলবো বাবা, এটা পুরোটাই নির্ভর করছে তোমার টপিকটা কিরকম, টপিকের ওপর নির্ভর করছে, ঠিক আছে। তো যাই হোক, এবার গল্পটা হলো, তারপর তোমার একটা কথা বলি, আমি এই জায়গাটা শেষ করবো, যে ঠিক মেথড বা ভুল মেথড সেরকম ভাবে কিছু হয় না। যেটা হয়, প্রত্যেক মেথডের কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। এবার প্রত্যেকটা গবেষণা টপিকের জন্য কোনো না কোনো সুটেবল মেথড আছে। তো যেটা হয় সেটা হচ্ছে তোমার গবেষণা টপিকের জন্য এই মেথডটা বেশি সুটেবল, আর তোমার গবেষণার টপিকের জন্য এই মেথডটা আনসুটেবল। এবারে হ্যাঁ, তোমার কোন মেথড তুমি চুজ করবে, এটা অনেকটা এপিস্টেমোলজি বা জ্ঞান তত্ত্বের উপরেও নির্ভর করে, কিন্তু সেটা আজকে বিষয়বস্তু নয়, পরে কখনো আমরা আলোচনা করব। আচ্ছা, যাই হোক, এরপর তারা তোমাদেরকে বলি, আমি ফাইনালি একটা জায়গায় একটা আমি মানে জায়গায় বলবো যে তোমাদের নিজস্ব মতামত দিতে হবে। মানে এবার তোমার মেথড হয়ে গেল, মেথডের পর তুমি ফাইন্ডিংটা হলো, মেথডটাকে অবলম্বন করে রিসার্চ করলে, তাহলে ফাইন্ডিংটা হলো। পুরো ফাইন্ডিংটা কিন্তু খুব ডিটেলে বিস্তারিত ভাবে তোমাদেরকে লিখতে হবে, আর পুরো যত সোর্স আছে যা আছে সব সুন্দর করে সাইটেশন দিয়ে লিখতে হবে, ঠিক আছে। রেকর্ড একদম ক্লিয়ার থাকা চাই, ক্লিয়ার কাট রেকর্ড থাকা চাই, ঠিক আছে। আর এরপর তোমার কনক্লুশন। আচ্ছা, ধনঞ্জয় আমার কলিগ এটা বলেছে। আচ্ছা ধনঞ্জয়, আমি একটি কথা এখানে রিকোয়েস্ট করব, তোমার এই যে প্রশ্নটা না, এটা কিন্তু আজকের, হ্যাঁ, মানে আজকের এই বিষয়বস্তুর সাথে খুব একটা যাচ্ছে না। আমরা এটা নিয়ে পরে অন্য কখনো আলোচনা করি। কারণ দেখো, ফুকোর যে গভর্নমেন্টালিটি, ফুকো মানে এটা একটা মেথড, ঠিক আছে, এটা একটা ফুকোডিয়ান মেথড, এটা বিভিন্ন ধরনের মানে
গবেষণায় কাজে লাগতে পারে। হ্যাঁ, কিন্তু ঘটনাটা হচ্ছে যে সকলের গবেষণায় এটা কাজে নাই লাগতে পারে, ঠিক আছে। তাই আজ আমার মনে হয় এটা নিয়ে আমরা অন্য কখনো মানে জায়গায় আলোচনা করব। ফুকোর গভর্নমেন্টালিটি নিয়ে রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রে অনেক পণ্ডিত মানুষরা অসাধারণ বক্তৃতা দিয়েছেন, সেগুলো তুমি শুনতে পারো, বা আমরা অন্য কোনো ফোরামে এটা নিয়ে আলোচনা করতে পারি। হ্যাঁ, যাই হোক, যাকে আমি এবার যেটা বলবো, আচ্ছা এখানে একটা কথা বলি, টেক্সট বুককে সাইট করা যায়, হ্যাঁ টেক্সট বুককে অবশ্যই সাইট করা যায়, কিন্তু তুমি টেক্সট বুক সর্বস্ব তুমি রিসার্চ করতে পারো না। যেমন ধরো মানে তুমি ধরো বাস্তববাদকে নিয়ে একটা জিনিস পড়েছো, হ্যাঁ সেটা তুমি হয়তো কি বলে অ্যান্ড্রু হেউডের গ্লোবাল পলিটিক্স বইটা পড়েছো, কিংবা তুমি সামাজিক নির্মাণবাদকে নিয়ে তুমি বেলিস এন্ড স্মিথের বইটা পড়েছো, অবশ্যই করতে পারো। দেখো ভুল ভেবো না, অবশ্যই একাডেমিক পেপারে তুমি টেক্সট বুককে সাইট করতে পারো, কিন্তু ওইটাকে তুমি তোমার মুখ্য সাইটেশন হতে পারে না। মানে তোমার 15টা সাইটেশনের মধ্যে মানে এইরকম তোমার 2-3টে থাকতে পারে, হ্যাঁ 15টার মধ্যে 2-3টে এরকম সাইটেশন থাকতে পারে। তুমি 15টা সাইটেশনের মধ্যে তুমি ওই অ্যান্ড্রু হেউড, বেলিস এন্ড স্মিথ, নিমাই প্রামাণিক, আর তুমি ওই পুরুষোত্তম ভট্টাচার্য, অনিন্দ্যজ্যোতি মজুমদার, প্রণব কুমার দালাল, এরকম তুমি 12টা টেক্সট বুক সাইট করলে আর তুমি 3টে মাত্র তুমি একাডেমিক পেপার সাইট করলে, সেটা কিন্তু একদমই চলবে না। ওকে, ঠিক আছে। আর তাছাড়া দেখো টেক্সট বুককে আমরা সাধারণত থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এর জন্য ইউজ করি, গবেষণা যখন আমরা অন্য জায়গা থেকে নিচ্ছি সেখানে। আচ্ছা আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে এসছে ধনঞ্জয়ের থেকে, যে মেথড আর মেথডোলজির মধ্যে পার্থক্য বললে ভালো হয়। আচ্ছা দেখো এখানে একটা কথা বলি, মেথডোলজি হচ্ছে একটা ওয়াইডার একটা কালেকটিভ সেট অফ মেথডস। ওকে, আর যেমন তোমার একটা উদাহরণ বলি, হ্যাঁ ধরো ইউক্রেন থেকে আসা ছেলেরা, ইউক্রেন থেকে ফিরে আসা যে ছাত্রছাত্রীরা, তারা তাদের পড়াশোনা কিভাবে চালাচ্ছে, হ্যাঁ এটা নিয়ে আমি কোয়ালিটেটিভ মেথডোলজি নিয়ে কাজ করব, ঠিক আছে। এবার কোয়ালিটেটিভ মেথড যেটা হচ্ছে আমার মেথডোলজি, মানে আমার এন্টায়ার সেকশন, মানে আমার গবেষণা পদ্ধতির পুরো একটা এন্টায়ার সেট, ঠিক আছে, আমি কোয়ালিটেটিভ মেথড ইউজ করব। কিন্তু এবার একটা মেথডোলজির মধ্যে অনেকগুলো মেথড থাকে, যেমন ধরো আমি তোমার কি বলে ধরো সে কোয়ালিটেটিভ মেথডের মধ্যে আমি সার্ভে করতে পারি, আমি ইন্টারভিউ করতে পারি, আমি স্ট্রাকচার্ড ইন্টারভিউ করতে পারি, আনস্ট্রাকচার্ড ইন্টারভিউ করতে পারি, সেমি স্ট্রাকচার্ড ইন্টারভিউ করতে পারি, আমি এথনোগ্রাফি করতে পারি, আমি আর্কাইভ রিডিং করতে পারি, আমি মিডিয়া রিপোর্টের কালেকশন থেকে কাজ করতে পারি, আমি টেক্সচুয়াল রিডিং করতে পারি, মিডিয়া রিপোর্টের রিডিং করতে পারি, আমি অন্য যে ধরো ভিডিও সোর্স আছে সেই ভিডিও সোর্স থেকে আমি কাজ করতে পারি, আমি বিভিন্ন রকমের কোয়ালিটেটিভ ডেটাকে এনভিভোর মতো সফটওয়্যারে ব্যবহার করে মানে কোয়ালিটেটিভ ডেটা কম্পাইলেশন এন্ড কোডিং করতে পারি। এরকম বিভিন্ন রকম আমি মেথড ব্যবহার করতে পারি। এবার ধরো আমি মনে করলাম যে আমি শুধুমাত্র আনস্ট্রাকচার্ড ইন্টারভিউ, হ্যাঁ আমি শুধুমাত্র আনস্ট্রাকচার্ড ইন্টারভিউ করব এবং আমি কিছু মিডিয়া রিপোর্টস অ্যানালাইজ করব, ঠিক আছে। তো তার মানে আমার এই রিসার্চে আমার মেথডোলজি হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চ মেথডোলজি, বাট দ্য মেথডস ইউজড আর মানে মাত্র দুটো মেথড ইউজ করছি, সেটা হচ্ছে মিডিয়া রিপোর্ট অ্যানালিসিস আর আনস্ট্রাকচার্ড ইন্টারভিউ, ঠিক আছে। তা আমি একটা মন গড়ন্ত উদাহরণ দিয়ে বোঝালাম যে মেথডোলজি হচ্ছে পুরো যে কোয়ালিটেটিভ রিসার্চ মেথডস, এই এন্টায়ার যাকে বলে মানে সুপারসেটটা, বাট এর সাবসেটে কি কি মেথড থাকবে সেগুলো আমি ইউজ করব। মেথডোলজির সাথে তোমার কি বলে এন্টায়ার, অ্যাকচুয়ালি আমি বললাম না যে এপিস্টেমোলজি নিয়ে একটা লেকচার হওয়া উচিত, কারণ এন্টায়ার তোমার ফিলোসফি, তোমার গবেষণার যে দর্শন, যে এন্টায়ার মানে গবেষণা পদ্ধতির স্ট্রাকচার, এটা যাকে বলে এন্টায়ার স্ট্রাকচারালি পুরো একেবারে লার্জ স্কেলে এটা তোমার লিঙ্কড রয়েছে।
যাক, এবার আমি একটু কনক্লুশনের দিকে আসি। তো এবার ঘটনাটা হচ্ছে, এবার তুমি গবেষণা করে তুমি যে ফাইন্ডিং দেবে, এখানে তোমার নিজস্ব মতামত দিতে হবে। আচ্ছা, এবার এখানে নিজস্ব মতামত, এবার এখানে একটা ব্যাপার আছে, নিজস্ব মতামত মানে এই নয় যে তুমি নিজে যেটাই যে কথাগুলো তুমি মনে করো, হ্যাঁ, সেটাকে তুমি তুমি কাউকে খণ্ডন করছো, কারণ তোমাকে তুমি খণ্ডন করতেই পারো কারোর মত, তোমাকে যে ডিপ্লোম্যাটিক থাকতেই হবে তার কোনো মাথার দিব্যি নেই, ঠিক আছে। কিন্তু তুমি তোমার রিসার্চ মেথোডোলজি শেষে তুমি যে মতামতটা দিচ্ছ সেটাকে যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে হবে, লজিক্যাল এক্সপ্লেনেশন থাকতে হবে। তোমার ডেটা বলছে, তোমার ধরো কথার কথা বলছি, তোমার ডেটা বলছে কোনো একটা দেশের ইনকাম বেড়েছে, আর তুমি বলছো তার ইনকাম বাড়েনি, এটা তো তোমার নিজস্ব মতামত হতে পারে না, তাই না? তোমার নিজস্ব মতামতকে কিন্তু তোমাকে অত্যন্ত লজিক্যালি প্লেস করতে হবে, অত্যন্ত লজিক্যালি প্লেস করতে হবে, ঠিক আছে। মানে তুমি হতেই পারে তুমি কোনো বড় পণ্ডিতের তুমি সমালোচনা করলে, তুমি গান্ধীজির সমালোচনা করলে, তুমি আম্বেদকরের সমালোচনা করলে, তুমি মার্কসের সমালোচনা করলে, তুমি তুমি খুব অত্যন্ত প্রতিষ্ঠিত অত্যন্ত বড় বড় তাত্ত্বিকের সাথে তুমি দ্বিমত পোষণ করলে, তাদের বলা কথাকে তুমি খণ্ডন করলে, অসুবিধা নেই। কিন্তু তোমার নিজস্ব যে মতামতটা তুমি দিচ্ছ, নিজস্ব যে জ্ঞান তৈরি করছো, সেখানে কিন্তু যুক্তি দিয়ে সেটাকে ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, এবার যুক্তি দিয়ে ব্যাখ্যার এখানে দুটো জিনিস আমি তোমাকে এখানে বলবো, যে এটা বলেই আমি শেষ করব। ইন্টারনাল কনসিস্টেন্সি এন্ড এক্সটার্নাল কনসিস্টেন্সি, মানে এখানে এবার দেখো, এটা সবসময় দুটো মানে একসাথে করা সম্ভব হয় না, তো তোমাকে চেষ্টা করতে হবে। ইন্টারনাল কনসিস্টেন্সি মানে কি, তোমার নিজের যে লজিক আছে, হ্যাঁ, তোমার নিজের লজিকে জিনিসটা দাঁড়াচ্ছে কিনা। যেমন ধরো, ওই যে একটা মন গড়ন্ত টপিক বলছিলাম, যে হাইওয়েতে ম্যাক্সিমাম স্পিড লিমিট কমালে তোমার অ্যাক্সিডেন্ট কমবে, হাইওয়েতে স্পিড লিমিট কমালে অ্যাক্সিডেন্ট কমবে, এটা হচ্ছে তোমার ধরো আর্গুমেন্ট, হ্যাঁ। এবার তুমি গবেষণা করে দেখালে সত্যি তাই হচ্ছে, তার মানে এটা ইন্টারনালি কনসিস্টেন্ট, মানে তোমার ফাইন্ডিং এর সাথে তোমার বক্তব্য মিলে গেল, ঠিক আছে। তো তুমি বলছো, হ্যাঁ, আমাদের গবেষণা থেকে দেখতে পারলাম যে যে ভাই মানে হাইওয়েতে যদি স্পিড লিমিটটা কমানো হয়, তাহলে অ্যাক্সিডেন্টের সংখ্যা কমার প্রবণতা রয়েছে, কারণ তোমার নিজের ফাইন্ডিং এর সাথে তোমার নিজের যে বক্তব্য এটা মিলে যাচ্ছে, তাই তোমার নিজের লজিকের সাথে তোমার নিজের ফাইন্ডিং মিলছে, এটা ইন্টারনালি কনসিস্টেন্ট, তোমার নিজের লজিকের সাথে এটা কনসিস্টেন্ট হলো। কিন্তু এবার গল্পটা হচ্ছে, শুধু মানে কি, দেখো, ইন্টারনাল কনসিস্টেন্সি তো থাকতেই হবে। মানে ধরো তোমার ডেটা বলছে যে ভাই স্পিড লিমিট কমানো হচ্ছে কিন্তু অ্যাক্সিডেন্টের সংখ্যা বাড়ছে, তাহলে তো তুমি এটা বলতেই পারো না, তাই তোমার বক্তব্যকে, তোমার যে নিজস্ব কনক্লুশন সেটাকে, বা তোমার নিজস্ব ফাইন্ডিংস এবং সেটা থেকে তুমি যে কনক্লুশন, তোমার নিজস্ব মতামত ইন্টারনালি কনসিস্টেন্ট তো ভাই তোমাকে হতেই হবে, না হলে তো তার কোনো দামই নেই। ইন্টারনাল কনসিস্টেন্সি ইজ আ মাস্ট। কিন্তু কোনো ভালো গবেষণাপত্র শুধুমাত্র ইন্টারনাল কনসিস্টেন্সির উপর রিলাই করে না, বিশেষ করে ইম্পিরিক্যাল রিসার্চের জন্য প্রযোজ্য। ওকে, কেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। তার কারণ হচ্ছে যে ধরো, এই যে হাইওয়েতে স্পিড লিমিট কমানো আর অ্যাক্সিডেন্ট কমা, আচ্ছা, এমনও তো হতে পারে যে ওই স্পিড লিমিট কমানোর জন্য অ্যাক্সিডেন্টটা কমেনি, অ্যাক্সিডেন্টটা আসলে কমেছে জনতার মধ্যে, মানে অ্যাক্সিডেন্ট সচেতনতা একটা অভিযান চালিয়েছে সরকার একটা অ্যাক্সিডেন্ট সচেতনতা অভিযান চালিয়েছে, সেইটার জন্য কমেছে। মানে গল্পটা হচ্ছে, ইফ ইউ সে এক্স ইজ এফেক্টিং ওয়াই, ইট ক্যান বি সাম আদার ভেরিয়েবল জেড দ্যাট ইজ অলসো এফেক্টিং ইট, না? হতেই পারে। পরে ধরো আমি বললাম, মানে আমি যদি বলি যে, মানে ধরো আমি যদি বলি যে ধরো আমি সত্যি দেখলাম যে যারা যারা মানে মাসে বেশি বিরিয়ানি খায়,
যারা মাসে বেশি বিরিয়ানি খায় তাদের রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা বেশি। এবার ধরো আমার ডেটাতে এটা মিলেও গেল, তর্কের খাতিরে বলছি, ধরো মিলে গেল যে যারা মাসে বিরিয়ানি বেশি খায়, মানে যারা যত বেশি বিরিয়ানি খায় তারা তত বেশি রেজাল্ট ভালো করে। কিন্তু এটাও তো হতে পারে যে এটা আসলে এটা ইন্টারনাল কনসিস্টেন্সি হলেও আসল উদ্দেশ্যটা সেটা নয়, কারণ যাদের পকেটে পয়সা বেশি তারাই বেশি বিরিয়ানি খায়, আর যারা বেশি বিরিয়ানি খায় তাদের পকেটে পয়সা বেশি, এবং যেহেতু তাদের পয়সা বেশি তারা আরো বেশি বই কেনার সামর্থ্য আছে, তাদের প্রাইভেট টিউশন নেওয়ার সামর্থ্য আছে, এবং তাদের বাড়িতে অনেক বেশি পুঁজি এবং সামাজিক পুঁজি আছে। তাই আসলে বিরিয়ানি বেশি খাওয়ার জন্য রেজাল্টটা ভালো হচ্ছে না, রেজাল্টটা ভালো হচ্ছে পয়সার জন্য বা মানে ধনী পরিবারের লোকেরা বেশি ভালো রেজাল্ট সাধারণত করতে পারে, কারণ তাদের এক্সপোজার বেশি। এটা পুরোটাই একটা মন গড়ন্ত উদাহরণ। আমি এটা বললাম যে শুধু ইন্টারনাল কনসিস্টেন্সি থাকলেই হয় না, মানে তোমার ডেটাতে মিলে যাচ্ছে ভালো, কিন্তু তোমাকে একটা ভালো গবেষক যদি হতে হয় তোমাকে নিজে ভাবতে হবে তোমার যে গবেষণা, এর গবেষণার বিরুদ্ধে মানে অন্য কি কারণ থাকতে পারে। এটা হয়তো সমালোচকরা বলবে, হ্যাঁ, যে তোমার যে বিষয় আছে, তুমি যে আর্গুমেন্টটা মেক করলে, তুমি যে বিষয়গুলো নিয়ে কথা বললে, হ্যাঁ, তুমি যে বিষয়গুলো নিয়ে কথা বললে, এই বিষয়গুলো তো বাবা খুব গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলো তো খুব গুরুত্বপূর্ণ। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই বিষয়টা ছাড়াও আর কি কারণ থাকতে পারে, যে তুমি যেটা বলছো এটা তো ঠিক নাও হতে পারে, এর কি সমালোচনা থাকতে পারে, বা এর অন্য কি ব্যাখ্যা থাকতে পারে, অন্য তো অনেক ব্যাখ্যা থাকতে পারে না, অন্য ব্যাখ্যা থাকতে পারে। তো সেই ব্যাখ্যাগুলো কেন ঠিক নয়, তোমার ব্যাখ্যাটাই কেন ঠিক ব্যাখ্যা, সেটা নিয়ে তোমাকে একটা আর্গুমেন্ট দিতে হবে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে যে তুমি যখন নিজের পজিশনটাকে ডিফেন্ড করছো, তুমি একেবারে নিজের মতামতের জায়গায় এসে গেছো, নিজের মতামত দিচ্ছ, নিজের মতামতটাকে সম্ভাব্য সমালোচকদের থেকেও তোমাকে ডিফেন্স করতে হবে, তোমার ডিফেন্সটা রেডি রাখতে হবে। যে দেখো ভাই, অ্যারিস্টটল, প্লেটো, অ্যারিস্টটল, ম্যাকিয়াভেলি, রুশো, মার্কস, গান্ধী, আম্বেদকর, এনাদের মতো মহান দিগ্গজদের সমালোচনা আছে। তো বাবা তোমার যে পেপারের কোনো সমালোচনা থাকবে না, এটা হয় মানে বাবা তোমারও সমালোচক থাকবে, কিন্তু তুমি যখন নিজেই পেপারটা লিখছো, তো তুমি নিজে যে তুমি যেমন যুক্তি দিয়ে নিজের মতটাকে জাস্টিফাই করছো, মানে এমনি আমার মনে হচ্ছে তাই আমি বললাম, এরকম মতামতের কিন্তু একাডেমিক রাইটিং এ কোনো জায়গা নেই। একাডেমিক রাইটিং এ নিজস্ব মতামত মানে রেফারেন্সের উপর ভিত্তি করে, রেফারেন্স দিয়ে, নিজের গবেষণার মাধ্যমে, লজিক দিয়ে, পরিষ্কার যুক্তি দিয়ে নিজস্ব মতামতটা তোমাকে দিতে হবে, ঠিক আছে? এবার নিজস্ব মতামতটা তোমার অলরেডি নিজস্ব যুক্তি দিয়ে ব্যাখ্যা করা আছে। এবার তুমি যদি আরো ভালো করতে চাও পেপারটাকে, তাহলে তোমার যে মত, এর কিছু সম্ভাব্য সমালোচনাও আসতে পারে। এবার এই সম্ভাব্য সমালোচকদের থেকে বাবা তুমি তো সম্ভাব্য সমালোচকদের কিভাবে রিফিউট করবে, তুমি সম্ভাব্য সমালোচনার বিরুদ্ধে কিভাবে তুমি ডিফেন্স করবে, তুমি তাদেরকে কি উত্তর দেবে। এবার দেখো, আমরা জানি যে রাষ্ট্রবিজ্ঞান বা অন্যান্য যে সমাজবিজ্ঞান, কারণ আমার আশা আছে যে রাষ্ট্রবিজ্ঞান ছাড়াও অন্যান্য সোশ্যাল সায়েন্সেস বা সমাজবিজ্ঞানের মানে ছাত্রছাত্রীরা, গবেষকরা আমাদের প্রোগ্রামগুলো দেখে। তো দেখো, এই সমাজবিজ্ঞানে তোমার ওই বিভিন্ন তোমার মানে মত আছে, পাল্টা মত আছে, এখানে বিভিন্ন দৃষ্টিভঙ্গি আছে, সমালোচনা আছে এবং থাকবে, হ্যাঁ থাকবেই। তাই তুমি যতই সুনিপুণ ভাবে নিজের কাজটা করো না কেন, সমালোচনা তো বাবা তোমার হবে, কিন্তু তুমি সমালোচকদের বিরুদ্ধে কতটা যুক্তি তুমি দিয়ে রাখতে পারো, বা সমালোচনা শোনার আগে সম্ভাব্য সমালোচনা বিরুদ্ধে তুমি কতটা নিজের আর্গুমেন্টকে লজিক্যালি জাস্টিফাই করতে পারো, সেটা তোমার আর্গুমেন্টকে আরো বেশি রিগোরাস, আরো বেশি শক্তিশালী করে তুলবে, ঠিক আছে? সমালোচনা হবে। তাই আমি এখানেই বলবো তোমাদের, আজকে আমি এখানেই শেষ করব, কারণ বেশ কয়েকটা বিষয় আমি টাচ করে গেছি।
এবার অনেকেই হয়তো বলতে পারে রিসার্চ মেথড নিয়ে আমি অতটা ডিটেলে যাইনি, কারণ এটা আজকাল দেখো, এটা আজকে আমার মানে বিষয়ে মানে গবেষণাপত্র মানে আজকে আমার লেকচারের বিষয়বস্তু নয়। এটা নিয়ে আমি আলাদা বসতে চাই। আমি প্রকাশ সহ রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের সকলকে বলবো আমরা সবাই বসতে চাই। এটা নিয়ে আমি আরো রিসার্চ মেথডের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে চাই। হ্যাঁ, অন্যান্য অনেক পণ্ডিতরা রয়েছেন যারা এসব নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করছেন, তাদের আলোচনাগুলো তোমরা শোনো। এবং আমি ছাত্রদের বলবো শুধু আমার আলোচনাটা নয়, এর আগে অন্য যে আলোচনাগুলো হয়ে গেছে বিশেষ করে গত এক সপ্তাহের মধ্যে, সেগুলোকে অবসর সময় শোনো। এবং আগামী যে রিসার্চ মেথডের ওপর যে সেমিনার গুলো হবে, ওয়েবিনার গুলো হবে, সেগুলোতে তোমরা সবাই থাকবে এবং এগুলোকে শুনে এবং প্রশ্ন করবে। আজকে আমার একটাই আক্ষেপ যে আমি প্রশ্ন মাত্র 3-4টে পেয়েছি। আর ধনঞ্জয়কে আরেকবার বলছি, ফুকোর গভর্নমেন্টালিটিটা নিয়ে ওটা আজকের বিষয়বস্তু নয় বলে এখানে বললাম না। আমরা আলাদা করে আলোচনা করে নেবো বা অন্য কোনো মঞ্চে আলোচনা হবে। আর এখন আমি মানে নিজের বক্তব্যকে বিরাম দিচ্ছি। এরপর যদি মানে কারোর কোনো প্রশ্ন থাকে অল্প করে আমি সেগুলো যতটা পারবো উত্তর দেব। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আজকের আলোচনা খুব সুন্দর হয়েছে। তো যেহেতু সময় আর নেই আর কি, সময়ের বাধ্যবাধকতার জন্য আমরা আর প্রশ্ন নিচ্ছি না, কারণ প্রায় 1 ঘন্টা 40 মিনিট পেরিয়ে গেছে। মানে সময়টাও একটু দেখতেই হয়, কিছু করার নেই। প্রকাশ, ইউটিউব ফেসবুকে কোনো আলাদা কোশ্চেন আছে? না স্যার, আমরা প্রশ্ন স্যার নিচ্ছি না, কারণ অনেকটাই সময় হয়ে গেছে তো তাই। হ্যাঁ, আর আমি দেখো বেসিক্যালি আমি কয়েকটা নির্দিষ্ট জিনিসকে ছুঁয়ে যাব বলেছি, সেইগুলোকে আমি আশা করি যথেষ্ট মানে ফেটিয়েই আমি বলেছি, মানে এবার বিস্তারিত ব্যাখ্যাই আমি করেছি। খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, অনেকেই কমেন্ট করেছে, অনেকেরই খুব ভালো লেগেছে আজকের আলোচনা। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। আচ্ছা, রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের একটি অফলাইন সেমিনার হবে সোমবার 5ই অগস্ট। মানে আমি তো থাকার চেষ্টা করব এবং আমি থাকবো সেদিন হয়তো। আর মানে সবাইকে বলবো যেতে, রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রকে সাপোর্ট করতে। যেমন হয়তো অনেক আমি পরে যারা জয়েন করেছেন তাদের জন্য একটু বলছি, একটু মার্জনা চেয়ে নিয়েই বলছি। আমার আজকের বক্তব্যটা অনেকটা বোরিং এবং মানে একঘেয়ে লেগে থাকতে পারে অ্যাডভান্স স্কলারদের জন্য, কিন্তু এটা একটু মনে করিয়ে রাখি যে আজকে কিন্তু আমার বক্তব্যটা অ্যাডভান্স স্কলারদের জন্য ছিল না, এটা একেবারে বিগিনার, বিশেষ করে বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীদের জন্য, যাদের হয়তো এক্সপোজার একেবারেই হয়নি। যদিও আমাদের এখানে রিসার্চ মেথোডোলজি এবং কি বলে একাডেমিক রাইটিং সম্পর্কে মানে ধারণা খুবই কম। আমাদের টপ ইউনিভার্সিটিতেও যে খুব রিগোরাসলি খুব ভালো করে এটা পড়ানো হয় ব্যাপারটা তেমন নয়। তবে এটা আমাদেরকে কিন্তু সকলকেই জানতে হবে, কারণ সিবিসিএস সিলেবাসের পর যে নতুন এনইপি সিলেবাস এসছে, এখানে কিন্তু আন্ডার গ্রাজুয়েট লেভেলে রিসার্চ মেথডকে কম্পালসারি করে দিয়েছে। আর এখন মানে চাকরির বাজারে কিন্তু এটা বলতে বাধ্য হচ্ছি, গবেষণাপত্র কিন্তু পাবলিশ করানোটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাকে এই সবকিছু বলে আমি সবাইকে ধন্যবাদ দিই, সবাইকে নমস্কার জানিয়ে আমি আজকের মতো এগোচ্ছি। অসংখ্য ধন্যবাদ। আজকের আমরা আলোচনা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। সকলকে শুভরাত্রি। শুভরাত্রি সবাই।